যারা জয়েন করছো তারা একটু নিজেদের নামটা কমেন্টে দিয়ে দাও। যারা জয়েন করছো নিজেদের নামটা কমেন্টে দিয়ে দাও। আর ফ্রেন্ডে কেউ যদি ক্লাস করতে চায় তাদেরকে মেনশন করে দাও। আর আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমার ভিডিও এবং অডিও দুইটা ক্লিয়ার কিনা, সম্পূর্ণ ক্লিয়ার কিনা একটু জানাও। মানে আমার সাউন্ড কোয়ালিটি পারফেক্ট কিনা, আর এখানে আমাদের বোর্ডে লেখাগুলো একেবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। আশা করি ডিস্টার্ব করার কথা না, সবগুলো প্রপারলি বুঝে যাওয়ার কথা। তাও আমার একটু কমেন্টে কনফার্ম করো যে আমার কথা এবং ভিডিও কোয়ালিটি দুইটা পারফেক্ট কিনা, একটু কমেন্টে জানিয়ে দাও। আমি অল্প কিছুক্ষণ ওয়েট করি, যারা জয়েন করে নাই তারা যাতে জয়েন করে নিতে পারে ইজিলি, তার জন্য আমি অল্প কিছুক্ষণ ওয়েট করব। এরপর আমি পুরো দমে ক্লাস শুরু করব। আচ্ছা, একজন কমেন্ট করলো আমি ক্লাস নেওয়ার সময় নাকি কোনো নোটিফিকেশন আসে না। তুমি গ্রুপের নোটিফিকেশন অন করলে প্রত্যেকটা পোস্টের নোটিফিকেশন পাবা, অথবা মেসেঞ্জার গ্রুপে যদি জয়েন থাকো সেখানে তো আমি প্রত্যেকটি লিঙ্কগুলো দিয়েই দিই। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার তাহলে আমরা শুরু করে দিতে পারি। আমরা আর কথা না পারি, আমরা আমাদের ক্লাসের দিকে যাই। এর মধ্যে যদি কেউ জয়েন করতে চায়, যেহেতু আমরা প্রায় 3 মিনিটের মতো 3-4 মিনিটের মতো ওয়েট করছি, এরপরে যদি কেউ জয়েন করতে চায় তারা জয়েন করবে, করুক। আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই। আমি আবারও বলবো, যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি ক্লাসের কোনো জায়গায় বুঝতে কোনো প্রবলেম হয় বা কোনো জিনিস আবার রিপিট করার প্রয়োজন হয়, কমেন্টে জানাবা। আমি কিছুক্ষণ পর পর কমেন্ট চেক করে সব কিছু বলে দিব। ওকে, সব কিছু যেহেতু পারফেক্ট তাহলে আমি আগাইতে পারি। আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখি। আমি ক্লাসের শুরুতে আবার প্রতিদিনের মতো একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, আমার এই ক্লাসে মনোযোগ দেওয়া ছাড়া কোনো উপায় নাই এবং নোট করার কোনো দরকার নাই। অর্থাৎ ক্লাস টাইমে তুমি কোনো কিছু নোট করবা না, তুমি ক্লাস টাইমে শুধুমাত্র জিনিসটা প্রপারলি বুঝবা। আর আমাদের ক্লাসের পরে প্রত্যেক দিনের মতো আমি ছবি তুলে দিয়ে দিব, তোমরা সেখান থেকে নোট করে নিবা। আর অলরেডি লেকচার শিট আমি দিয়ে দিয়েছি, লেকচার শিটটা আর আমার ক্লাস দুইটা কম্বাইন করে তোমরা নোট করে ফেলো বাসায়, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। এবার আসি, আমাদের এর আগে আমি অলরেডি ফিজিক্সের 7টা ক্লাস নিছিলাম, 6টা ক্লাস নিছিলাম। আজকে হচ্ছে 7 নাম্বার ক্লাস। মানে ভেক্টরের উপর এর আগে 6টা ক্লাস নিছিলাম, আর দুইটা আমার এক্সট্রা ক্লাস দিছিল অন্যান্য টপিক্সের উপর। বাট ভেক্টরের উপর এর আগে ক্লাস ছিল 6টা, আজকে একটা, টোটাল হচ্ছে 7টা। এবং তোমরা জানো এই সপ্তাহ থেকে আমাদের ক্লাসগুলা সপ্তাহে 3 দিন করে। আমার ফিজিক্সের শিডিউল সবসময় ফিক্সড, রবি মঙ্গল বৃহস্পতি 7টা বাজে আমার শিডিউলটা ফিক্স। মানে প্রত্যেক দিন, প্রত্যেক রবি মঙ্গল বৃহস্পতি 7টা বাজে তুমি লাইভ পেয়ে যাবা। আমার এই টাইমে ক্লাসগুলো হবে, তোমাকে অবশ্যই সিরিয়াল মেনটেন করে ক্লাস করতে হবে। এবার আরেকটা সতর্কবার্তা দিয়ে দিই, যারা আগের ক্লাসগুলো এখনো করো নাই তারা আজকের ক্লাস করে আসলে খুব খুব বেশি লাভ হবে না, মানে আলটিমেটলি তোমারই বুঝতে সমস্যা হবে। তো যেহেতু আমাদের আপাতত ক্লাসগুলো গ্রুপে রেকর্ড থাকবে, ওই কারণে কেউ যদি এর আগের কোনো ক্লাস মিস দিয়ে থাকো, আমি তোকে রিকোয়েস্ট করব তুমি আগে সেই ক্লাসগুলো রিকভার করো, দেন আস্তে আস্তে আসো। মানে এক কথা, আমি প্রত্যেকটা ক্লাসের সিরিয়াল দিয়ে দিছি, ওই সিরিয়াল মেনটেন করে করতে হবে। আগের ক্লাস করা ছাড়া তুমি আজকের ক্লাসে জয়েন করতে পারবে না। তাহলে আমরা
যেহেতু সবকিছু ক্লিয়ার আছে আমি আমাদের ক্লাস শুরু করি। আর তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমরা আজকের যে ক্লাসটা, এই ক্লাসের শেষে তোমাদেরকে এর আগের ক্লাসগুলো মিলে টোটাল আমি প্রায় 5টার মতো আমি এমসিকিউ দিব, মানে 5টা এমসিকিউ দিব। তবে হ্যাঁ, আমি যে এমসিকিউগুলো আজকে ক্লাসের লাস্টে দিব সেগুলোর মধ্যে কোনো অপশান থাকবে না। অর্থাৎ আগে এরকম ছিল না, আমার এমসিকিউতে তো অপশান থাকে, বাট আমি পার্সোনালি তোমাদেরকে অপশান দিব না। এবং ওই 5টা এমসিকিউ সবগুলো হচ্ছে আমাদের বিগত সালে বোর্ডে আসা, মানে বোর্ডে আসছে এরকম, দেখবো কে কয়টা পারো, উইদাউট অপশান। যদি ক্লাসগুলো প্রপারলি করে থাকো কোনো অপশান লাগবে না, এমনি তুমি পারবা। তাহলে আমরা শুরু করে দিই ভাইয়া। আমাদের প্রথমত আসি, আজকে আমরা ভেক্টর যে আমরা পড়তেছি, এই ভেক্টরের আমরা বলছিলাম দুইটা ভেক্টর বা ততোধিক ভেক্টর, নর্মালি আমরা বলি দুইটা ভেক্টরকে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, কিন্তু ভাগ করা যায় না। আমরা প্রথমে যোগ করব, তারপর বিয়োগ, তারপর গুণ, কিন্তু ভাগ তো আর করতে পারবো না। এরপর আমরা ভেক্টর ক্যালকুলাস পড়বো। তো এখন কথা হচ্ছে, আজকের ক্লাসে আমরা আমাদের যোগের পার্টটা সম্পূর্ণ শেষ করে হয়তো আমি বিয়োগে লাভ মারবো, মানে হয়তো বা হইতে পারে আজকের ক্লাসে তুমি ভেক্টর বিয়োগ বুঝে যাবা, অথবা আগামী ক্লাসে ভেক্টর বিয়োগ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। মানে ভেক্টর বিয়োগে খুব বেশি লাগবে না, যোগ পারো মানে বিয়োগ এমনিই পারবা। হ্যাঁ, আমরা শুধু নিয়মটা শিখিয়ে দিব, তাহলে তখন কোনো সমস্যা হবে না, বিয়োগেও কোনো সমস্যা হবে না, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এবারে এসো, আমরা আজকে আমাদের বইতে কিছু সূত্র আছে, ভেক্টরের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো প্রমাণ করব, বা আমরা সেই সূত্রগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। তার জন্য আমার লাগবে কি, তার জন্য লাগবে হচ্ছে ওই ত্রিভুজ সূত্র। মনে আছে, আমাদের যে কোনো একটা ত্রিভুজের মধ্যে যদি আমার 3টা ভেক্টর 3টা বাহু বরাবর ক্লিয়ারত থাকে, তাদের মধ্যে যারা একই ক্রমে থাকে তাদের ভেক্টর যোগফল যেটা ভিন্ন ক্রমে থাকে তার সমান। আর যদি তিনোটা একই ক্রমে থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো টোটাল তিনোটার যোগফল হচ্ছে 0। এর মানে বস্তুটি কোন অবস্থায় আছে, সাম্য অবস্থায়। 3টার যোগফল 0 মানে আলটিমেটলি তার উপর কোনো আমাদের কোনোটাই কার্যকর না বলা যায়, সেক্ষেত্রে তার কোনো স্মরণ হবে না, সে স্থির থাকবে বা সাম্য অবস্থায় থাকবে। এবার আসো, আমরা প্রথমে তোমাদেরকে শিখাবো কিছু বীজগাণিতিক সূত্র। আমাদের এই বীজগাণিতিক যে সূত্রগুলো না, এগুলো তোমরা আগে থেকে জানো, জাস্ট কোনটার নাম কি সেটা আমি দেখবো। খেয়াল করো, এই যে বাম পাশের অংশটা, এখানে কিন্তু তুমি কোনো ভেক্টরের কনসেপ্ট অ্যাপ্লাই করবা না, এটা হচ্ছে ছোটবেলার কনসেপ্ট। দেখো, আমি যদি বলি a প্লাস বি, হ্যাঁ, আর তুমি যদি বলো বি প্লাস এ, দুইটা আসলে সেম না ভিন্ন? অবশ্যই সেম। ভাই আমরা জানি 3 এর সাথে 2 যোগ করলেও 5 হয়, আবার 2 এর সাথে 3 যোগ করলেও তো 5 হয়। এর মানে 3 প্লাস 2 বলা যে কথা, 2 প্লাস 3 বলাও সেম কথা। বাট আমি তো এগুলো সবগুলো স্কেলার রাশির ক্ষেত্রে করতেছি, এগুলো সবগুলো স্কেলার রাশি। তাহলে আমাদের একটা কথা বললাম, এই যে খেয়াল করো, দুইটা জিনিস আমি যোগ করতেছি, যদি আমি এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ দিই, মানে একটার জায়গায় আরেকটা দিই, মানে কি একটার সাথে আরেকটা বিনিময়িত করছি না, এর সাথে বি কে বিনিময়িত করছি। ওই কারণে এই রুলসটাকে বলা হয় ম্যাথমেটিক্সে বিনিময় সূত্র। এবং তুমি ম্যাথ সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে এই সূত্রগুলো পাবা। হ্যাঁ, যদিও তোমরা আগে থেকেই জানো, জাস্ট নাম হয়তো অনেকে জানো না, তাহলে জেনে রাখো a প্লাস বি কে বি প্লাস এ লেখা যায়। এর মানে এর জায়গায় বি, বি এর জায়গায় এ লিখলেও কোনো সমস্যা হচ্ছে না। এটাকে আমরা বলি কোন সূত্র? বিনিময় সূত্র। কোন সূত্র বলতেছি? বিনিময় সূত্র। যদি কখনো এরকম হয় তাহলে বলো x প্লাস ওয়াই যে কথা, y প্লাস x ও সেম কথা। তাহলে তুমি দেখো, আমি x এর জায়গায় y, y এর জায়গায় x লেখার কারণে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, সেম ভ্যালু আমাকে দিবে। এটাকে আমরা বলি বিনিময় সূত্র। এবার আসো, এবার হচ্ছে আমি যদি তোমাকে এই প্রশ্নটা করি, ভাই দেখো, আমি যদি তোমাকে বলি 2 এর সাথে 3 যোগ করবা, দেন তার সাথে 4 যোগ করবা, আনসার কত হবে? 2 এর 3 এ 5, 5 এর 4 এ 9। এবার আমি যদি তোমাকে বলি 2 এর সাথে 3 এবং 4 এর যোগফল যোগ করবা, পার্থক্যটা খেয়াল করে দেখো, এখানেও আমি 2 3 4 যোগ করলাম, এখানেও 2 3 4 যোগ করতেছি, আনসার 9 পাবো। পার্থক্য হচ্ছে এখানে আমরা যখন যোগ করছি না, প্রথমে 2 আর 3 কে যোগ করছি, এরপর 4 কে যোগ করছি। আর এখানে প্রথমে 3 আর 4 কে যোগ করছি, সরলীকরণের নিয়ম, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে 3 আর 4 কে আগে যোগ করছি, দেন তার সাথে 2টাকে যোগ করছি, তখন আমার আনসার সেম আসছে। এর মানে তুমি 3টা জিনিস যদি যোগ আকারে থাকে, তুমি কোন 2টাকে আগে করতে সেটা কোনো ফ্যাক্ট না। তাহলে আমরা বলতে পারি a প্লাস a এর সাথে b যোগ করে তার সাথে c যোগ করা যে কথা, a এর সাথে b এবং c আগে যোগ করে তার যোগফল যোগ করো, সেম কথা। এর মানে এক কথায় এটা মানে 3টা যোগফল, এটা মানে 3টা যোগফল, এটা মানে হচ্ছে আগে এই দুইটা যোগ করে তারপর এটা করব, এটা মানে হচ্ছে আগে এই দুইটা যোগ করে তারপর এটা করব। যেটাই করো না কেন কোনো সমস্যা নাই, এটাকে আমরা বলি সংযোগ সূত্র। কি বলি? সংযোগ বা সংযোজন সূত্র।
অর্থাৎ সে কি করে, সে এ এর সাথে বি কে সংযুক্ত করে, বি এর সাথে সি কে সংযুক্ত করে, কিন্তু যেভাবে সংযুক্ত করুক মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এটাকে আমরা বলি সংযোগ সূত্র। এবার লাস্ট একটা জিনিস খেয়াল করো, এই রুলসটা তো এইটা তো তোমরা জানোই, তাহলে আমরা এটা জানলাম, এটা হচ্ছে সংযোগ সূত্র। এরপর লাস্ট আমরা আরেকটা রুলস যেটা আমরা সবাই জানি, ওই রুলসটা হচ্ছে কি, ওই রুলসটা হচ্ছে মনে করো x প্লাস ওয়াই যোগ আকারে আছে, তার সাথে যদি আমি a গুণ করি তাহলে কি হবে বলো তো, ax প্লাস আছে প্লাস ay, আমি এটা লিখলাম। এই প্রসিডিউরটাকে আমরা বলি বন্টন সূত্র। কারণ দেখো আমি কি করছি, আমার যে এটা ছিল না, একে আমি x এবং y এর মধ্যে কি করে দিছি, বন্টন করে দিছি। তাহলে আমরা বলতে পারি আমার ছিল a, এটাকে আমি x এবং y এর সাথে যে বন্টন করে দিলাম, এটাকে আমরা বলি বন্টন সূত্র। তাহলে এটা উভয়ের সাথে দেখো বন্টিত হয়ে গেল, a এখন x এর সাথে আছে, y এর সাথেও আছে, এটাকে আমরা বলি বন্টন সূত্র। এখন আমার কথা হচ্ছে ভেক্টর যোগ আমরা পড়তেছি, তাই না? আমরা এখনো কিন্তু ভেক্টর যোগে আছি। ওই যে ভেক্টর যোগ পড়তেছি, ভেক্টর যোগ বিনিময় সূত্র মানে কিনা, সংযোগ সূত্র মানে কিনা, বন্টন সূত্র মানে কিনা, আসলে মানে, এই যে মানে কিভাবে মানে সেটা আমরা আজকে প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা আজকে কয়টা সূত্র বলবো, তিনটা। একটা হচ্ছে বিনিময় সূত্র, আর একটা হচ্ছে সংযোগ সূত্র, আর একটা হচ্ছে আমাদের বন্টন সূত্র। এবার আসো, আমি তাহলে একটু খেয়াল করে দেখি, তোমরা আশা করি বুঝতে পারছো যে আমাদের তিনটে সূত্রের মিনিংটা কি কি। হ্যাঁ, আমরা মিনিংটা বুঝে গেলাম, সংযোগ বলতে কি বুঝি, তারপর হচ্ছে বিনিময় বলতে কি বুঝি, আর বন্টন বলতে কি বুঝি। এবার আসো, আমি প্রথমে করব হচ্ছে বিনিময় সূত্র। তাহলে বিনিময় সূত্র মানে কি, বিনিময় সূত্র মানে এটা, এ ভেক্টরের সাথে, দেখো এটা কিন্তু ভেক্টর ছিল না, স্কেলার, এগুলো আমরা আগে থেকে জানি। ভেক্টর এই নিয়মটা মানে কিনা সেটা আমরা প্রমাণ করব। এ এর সাথে বি যোগ করলাম, বি এর সাথে এ ভেক্টর যোগ করলাম, দুইটা আসলে সমান, দুইটা আসলে কি সমান, কিন্তু এই সমান যে, এটাকে আমরা বলি বিনিময়। দেখো এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ দিলে কোনো সমস্যা নাই, তাহলে আমরা এটাকে বলি ভেক্টর যোগের বিনিময় সূত্র। এই যে ভেক্টর যোগের বিনিময় সূত্র, এটা আমরা এখন প্রমাণ করব। এখন আসো প্রমাণ করি। আমাদের সিম্পল হিসাব হচ্ছে কি, যে কোনো একটা ত্রিভুজে যদি, ত্রিভুজের তিনটা বাহু থাকলে, ওই তিনটা বাহু বরাবর তিনটা ভেক্টর ক্রিয়ারত থাকলে, ওই তিনটা ভেক্টরের ক্ষেত্রে আমরা যে জিনিস বলতে পারি, তাদের মধ্যে যারা একই ক্রমে, তাদের যোগফল যেটা বিপরীত ক্রমে তার সমান। এবার আসো আমরা সেই কাজটা এখানে অ্যাপ্লাই করি। প্রথম কথা আমি ধরে নিলাম, এই যে পি থেকে কিউ বরাবর একটা ভেক্টর আছে, যাকে নাম দিলাম এ ভেক্টর, যাকে নাম দিলাম কি ভাইয়া, আমাদের আমাদের এই বরাবর একটা ভেক্টর আছে, যাকে নাম দিলাম, মনে করো এ না, এটাকে বি দিই, আমার এখানে ক্যালকুলেশন অনুযায়ী এটা বি হবে, এটাকে নাম দিলাম বি ভেক্টর, আমার ইচ্ছা মতো আমি একটা ভেক্টর নাম দিলাম বি ভেক্টর। এবং পি থেকে এস বরাবর একটা ভেক্টর আছে, এটাকে আমরা নাম দিলাম এ ভেক্টর। এবার তোমরা আমাদের সামান্তরিক সূত্র তো জানো, আমরা আগে পড়াইছিলাম যে আমাদের কোন একটা বিন্দুতে যখন এরা আমাদের ক্রিয়ারত থাকে, তাদের লব্ধিটা কোন বরাবর ক্রিয়া করে, সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়া করে। এই যে সামান্তরিকের যে কর্ণ, এই কর্ণ বরাবর ক্রিয়া করবে তাদের কি, তাদের লব্ধিটা। তাহলে তাদের লব্ধিটা আমার এই বরাবর ক্রিয়ারত থাকবে। এখন এই ভেক্টরটাকে নাম দিলাম হচ্ছে পি আর ভেক্টর, এটাকে নাম দিলাম কি, পি আর ভেক্টর। এখন একটা জিনিস বলো, আমরা বলছিলাম কোন একটা, আমাদের কোন একটা ভেক্টর তার দুইটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তাহলে তুমি যদি বলো আমার কাছে দুইটা ভেক্টর আছে, তাদের মানও সমান, দিকও সেম, তাহলে আমি তাদেরকে কোন ভেক্টর বলি, সমান ভেক্টর বলি। তাহলে আমরা বলতে পারি এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা একটা সামান্তরিক না, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে এটা যদি এ ভেক্টর হয়, এটাও আমার এ ভেক্টর। এটা যদি আমার বি ভেক্টর হয়, এটাও আমার বি ভেক্টর। এটার দিক এদিকে, এটার দিক এদিকে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। এবার আসেন ভাইয়া, আমরা একটা কাজ করি। আমাদের প্রথমে ত্রিভুজ নিলাম পিএসআর, পিএসআর এই ত্রিভুজটা নিলাম। এই ত্রিভুজটা যদি নিই, এই ত্রিভুজে একই ক্রমে কে কে আছে দেখো তো, শুধু উপরের ত্রিভুজটা চিন্তা করো, এ এবং বি দেখো একই সিরিয়ালে আছে, বাট পি থেকে আর এর দিকে এটা ভিন্ন সিরিয়াল আছে। তাহলে আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো এ তার সাথে বি যোগ করলে কার সমান হয়, পি আর এর সমান হয়। তাহলে সেটা লিখলাম, এ এর সাথে বি এর যোগফল কার সমান, পি আর এর সমান। এবার আসো ভাইয়া নিচের ত্রিভুজটা, এই নিচের ত্রিভুজ যদি আমরা চিন্তা করে দেখি, ভাই আমরা বলতে পারবো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে একই ক্রমে কে কে আছে, ভাই আমার এই যে বি এবং এ একই ক্রমে আছে, আর ভিন্ন ক্রমে আছে পি আর। তাহলে আমি বলতে পারবো কি, এই বি এবং এ দুইটাকে যোগ করলে এটা সমান হবে। তাহলে আমি এই ত্রিভুজ পি কিউ আর মানে হচ্ছে নিচেরটা, সেটার মধ্যে বলতে পারি বি এর সাথে এ যোগ করলে কার সমান, এই কর্ণ বরাবর যেটা আছে তার সমান, মানে পি আর এর সমান। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সেটা হচ্ছে পি আর,
আবার বি ভেক্টর প্লাস এ ভেক্টর সেটাও পি আর ভেক্টর। তাহলে আমরা বলতে পারি আলটিমেটলি দুইটা কেমন সমান। তাহলে আমরা বলতে পারি সুতরাং এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এবার প্রশ্ন হলো এই প্রমাণটা কি লাগবে? জি ভাইয়া অবশ্যই লাগবে। অনুধাবনমূলক প্রশ্নে অনেক সময় আসে ভেক্টর যোগের বিনিময় সূত্রটি ব্যাখ্যা করো। এই ব্যাখ্যা করতে বললে তোমাকে চিত্রনায়কে এগুলো ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে আমি কি বললাম ভাইয়া? তাহলে দেখো আমরা আজকে থেকে বলবো, যেমন গত ক্লাসে মনে আছে আমরা বলছিলাম আমার যোগের ক্ষেত্রে আমাকে সিরিয়াল মেনটেন করতে হয়। আজকে আমরা বলতেছি তুমি দুইটাকে যোগ করবা, কোনটা আগে কোনটা পরে এটা কোনো ফ্যাক্ট না, কারণ ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। তাহলে ফাইনালি একটা কথা লিখলাম, ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। আমাদের ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। তাহলে অনেক সময় এমসিকিউতে আসে ভেক্টর যোগ কোন সূত্র মেনে চলে? অবশ্যই বিনিময় সূত্র মেনে চলে। আরো সামনে আসতেছে, তাহলে আমরা বলতে পারি ভেক্টর যোগ যেহেতু বিনিময় সূত্র মেনে চলে আমাদের এভাবে এখন থেকে লেখা যায়। a প্লাস বি লেখা যে কথা, b প্লাস a লেখা সেম কথা। x ভেক্টর প্লাস y ভেক্টর লেখা যে কথা, y ভেক্টর প্লাস x ভেক্টর লেখা সেম কথা। আমি যদি বলি আমি ভেক্টর প্লাস তুমি ভেক্টর লেখা যে কথা, তুমি ভেক্টর প্লাস আমি ভেক্টর বলো সেম কথা। এর মানে ভেক্টর যোগটা আমার সাথে তোমার যোগ আর তোমার সাথে আমার যোগ কি দুইটাই সেম। হ্যাঁ, নিব্বা নিব্বিরা তো এভাবেই বলে, ওই জন্য আমরা একটু স্মরণ করাই দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমাদের ভেক্টর যোগের যে বিনিময় সূত্র। দেখো বিনিময় সূত্র আমরা প্রমাণ করে ফেললাম, আমরা বিনিময় সূত্রটা প্রমাণ করে ফেললাম। এবার নেক্সট আমি একটু ছবি তুলে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু ছবি তুলে নিচ্ছি কারণ তোমাদেরকে আমি পরে ছবিগুলো দিয়ে দিব। আচ্ছা, এবার আসি, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা কমেন্টে একটু জানাই দাও যে আমাদের এই টপিকসের উপর কোনো প্রবলেম আছে কিনা, যে আমরা যতটুকু পড়াইছি এই জিনিসগুলো থেকে আমার ছোট ছোট প্রশ্ন পরীক্ষা আসতে পারে। একজনের জিজ্ঞাসা আমার নিব্বি আছে কিনা। না ভাই আমি নিব্বা, আমার কোনো নিব্বি নাই, বানানোর ইচ্ছা নাই। ওকে, সবার কি টপিকসটা ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? তাহলে আমরা এখন থেকে মাথায় রাখবো আমাদের ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে, তাহলে আমরা এই কাজগুলা করতে পারবো। এরপর আমরা তোমাদেরকে সংযোগ সূত্র শিখাবো, দেন বন্টন সূত্র শিখাবো। তাহলে আমি অলরেডি তোমাকে বুঝিয়ে দিছি বিনিময় মিন্স হোয়াট, সংযোগ মিন্স হোয়াট, বন্টন মিন্স হোয়াট, মানে কোনটা আসলে কি মিন করে সেটা বলে দিছি। এবং এগুলো তো আমরা স্কেলারের ক্ষেত্রে বলছি, স্কেলারের ক্ষেত্রে এগুলো সত্য, ভেক্টরের ক্ষেত্রে যে আমার এটা সত্য সেটা আমরা প্রমাণ করে দিলাম। এর মানে এই কনসেপ্টটা ভেক্টর যোগ মেনে চলে। এবং একটু পরে আমরা দেখব এই কনসেপ্টটাও ভেক্টর যোগ মেনে চলে, এই কনসেপ্টটাও ভেক্টর যোগ মেনে চলে। এবার আসো, ওকে, যদি ক্লিয়ার হয় আমরা একটু সামনের দিকে প্রসিড করি। আমি সবসময় একটা কথাই বলি ভাইয়া, ফিজিক্স এমন একটা জিনিস যেখানে কোনো ইলজিক্যাল কোনো কিছু নাই। মানে তুমি এই লাইনটা লিখছো, কোনো একটা কারণ আছে, কোনো একটা কারণ আছে। ওই কারণে যেমন আমি এখন লাইভে ক্লাস নিচ্ছি, কোনো একটা কারণ আছে। হ্যাঁ, তোমাদেরকে বোঝানোটাই কারণ। আর আমাদের ফিজিক্স যে আমি বুঝাচ্ছি, এই বোঝানোটা হচ্ছে বুঝার কারণ। তাহলে আমরা যে জিনিসটা করবো ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তুমি বুঝতেছো না, আমরা বারবার জিগাও, আমি তোমার আনসার দিব, কোনো সমস্যা নেই। তাহলে এবার একটু খেয়াল করে দেখি। এবার একটা জিনিস খেয়াল করো, কোন সূত্র পড়বো? এবার হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে সংযোগ সূত্র। কোন সূত্র? সংযোগ। একটা জিনিস আগে হিন্টস দিয়ে দিই, পরীক্ষায় তোমরা চিন্তা করো ভাই এগুলো কি মুখস্থ করবো না, ভাই দরকার নাই তো। বিনিময়ের মধ্যে তুমি কয়টা পাইছিলে? দুইটা, ওই কারণে দুইটা ভেক্টর দিয়ে কাজ সারাই ফেলছো। এবার বন্টনের মধ্যে কয়টা লাগবে? এ বি সি, তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? তিনটা 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 তিনটা। ওই কারণে এবার আমি তিনটা ভেক্টর নিয়ে কাজ করবো। এটা এতটুকু মাথায় থাকলে বন্টন সূত্র প্রমাণ হয়ে গেছে। মানে আমার কথা হচ্ছে, দেখো তোমাদেরকে আমি কথাগুলো আগে বলে ফেলছি, মানে তোমরা এখন আগে থেকেই জানো সবকিছু, শুধুমাত্র জিনিসগুলো তোমাদেরকে একটু গুছিয়ে পড়াই দিচ্ছি, কারণ এটা তুমি নিজেরা আগে থেকে জানো, কারণ এর আগে আমরা পড়াইছি। এবার আমরা কোন জিনিসটা পড়বো? আমাদের এবার হচ্ছে সংযোগ সূত্র না, সরি বিনিময় সূত্র না, এবার আমরা পড়বো হচ্ছে ভেক্টর যোগের সংযোগ সূত্র। কোন সূত্র পড়বো? সংযোগ সূত্র। সংযোগ সূত্র। এবার আসো সংযোগ সূত্রটা লিখে দিই। তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। সংযোগ সূত্র মানে কি? সে দুইটা সংযুক্ত করবে। তাহলে আমি এর সাথে বি সংযুক্ত করা যে কথা, বি এর সাথে সি সংযুক্ত করা সেম কথা। এর মানে কি? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, আমরা জানি সরলীকরণের নিয়ম হচ্ছে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। এর মানে এ বি এর যোগফল তার সাথে সি যোগ করা যে কথা, বি সি এর যোগফল
তার সাথে এ যোগ করো, কি সেম কথা। তাহলে আমি একবার কি করব, একবার হচ্ছে এ, একটা এ নিব, একটা বি নিব, একটা সি নিব, এর সাথে বি আগে যোগ করে ফেলবো। আর এর সাথে বি কিভাবে যোগ করতে হয়, হ্যাঁ জানি কিভাবে। মনে করো দিস ইজ আওয়ার এ ভেক্টর, আরেকটা ভেক্টর কি থাকবে, বি ভেক্টর। তাহলে আমার বি ভেক্টরটাকে যোগ করার জন্য কি করতে হবে, বি ভেক্টরটাকে এরকম থাকতে হবে। মানে আমরা বলছিলাম প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু থাকতে হবে। তাহলে এদের যোগফলটা কি রে ভাই, এদের যোগফলটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, এটা হচ্ছে আমার তাদের কি যোগফল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা আমরা আগে অলরেডি কি করছিলাম, পড়াইছিলাম। আমরা আগে অলরেডি এটা পড়াইছিলাম যে দুইটা ভেক্টর যোগ করতে হলে কি করতে হবে, আমার প্রথমটার শীর্ষবিন্দুতে দ্বিতীয়টার পাদবিন্দু আনতে হবে, দেন প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দুর দিকে সরলরেখা কল্পনা করলে ওই সরলরেখার দৈর্ঘ্য দুইটা ভেক্টরের যোগফলের মান এবং দিকটা দিক নির্দেশ করে। বুঝছি কি না, অবশ্যই বুঝছি। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি, এটা হচ্ছে আমাদের কি, আমাদের ভেক্টর যোগের যে আমরা আগে সূত্র পড়াইছিলাম যে কিভাবে যোগ করতে হয়। আমি এটা আর বলতেছি না, জাস্ট একটু মনে করাই দিলাম যে আমি আগে বলছিলাম সেটা আমি একটু মনে করে দিলাম। তাও ছবি তুলে নিয়ে রাখি। হ্যাঁ, এবার আসো এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করব, এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করব। দেখো একেবারে সোজা সাপটা হিসাব রে ভাই, কয়টা ভেক্টর আমার চাই, তিনটা ভেক্টর চাই। এই তিনটা ভেক্টর নেওয়া ছাড়া কোনো উপায় কি আমি পাই না ভাই, আমি কোনো উপায় নাহি পাই। তাহলে আমার কয়টা ভেক্টর চাই, তিনটা ভেক্টর চাই। এবার আমরা আসি তিনটা ভেক্টর আঁকি। মনে করো আমি আমি আমার মতো করে আমার যেভাবে ইচ্ছে ওইভাবে তিনটা ভেক্টর আঁকবো। মনে করো এই বিন্দু থেকে একটা ভেক্টর নিলাম, প্রথম একটা ভেক্টর নিলাম, নাম দিলাম হচ্ছে এ ভেক্টর। এবার এখান থেকে এদিকে একটা ভেক্টর নিলাম। দেখো এগুলো ফিক্সড না, তোমার ইচ্ছা মতো নাও, তোমার ইচ্ছা মতো নাও, কারণ সূত্রের মধ্যে কোনো দিক দেওয়া থাকে না, তোমার ইচ্ছা মতো নিবা। তাহলে আমি এটাকে নাম দিলাম বি ভেক্টর। এখন তুমি বলতে পারো ভাইয়া খেয়াল করে দেখবা আমি তো এগুলোকে যোগ করব, তাই না? ওই কারণে বি ভেক্টরটা দেওয়ার সময় এমন ভাবে দিছি যাতে করে বি ভেক্টরের পাদবিন্দু প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে থাকে। আরেকটা হচ্ছে সি ভেক্টর, সাপোজ আমি নাম দিলাম আরেকটা ভেক্টর সি, সাপোজ এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সি ভেক্টর, এটা হচ্ছে কি সি ভেক্টর। এখন যদি আমি তোকে প্রশ্ন করি ভাইয়া, ওই মনে আছে বহুভুজ সূত্র, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তিনটা একই ক্রমে আছে, তিনটার যোগফল যেটা হবে সেটা কোনটা, এই পয়েন্ট থেকে এর দিকে যদি একটা সরলরেখা কল্পনা করি, এই সরলরেখার মান এবং দিক এদের মান এবং দিক নির্দেশ করে। তাহলে আমি নাম দিচ্ছি, এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা আমার কিউ বিন্দু, এটা আমার আর বিন্দু, এটা আমার এস বিন্দু। তাহলে আমি প্রথমে, আমি এখানে প্রমাণ করতেছি না, আমি প্রথমে তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, স্মরণ করিয়ে দিচ্ছি যে বহুভুজ সূত্র পড়ছি না, বহুভুজ সূত্র, ওই বহুভুজ সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটার যোগফল কোনটা, এই পি থেকে এস ভেক্টর, পি এস ভেক্টর হচ্ছে তিনটার কি যোগফল। এটা আমরা বহুভুজ সূত্রে পাইছিলাম, যদিও আমার এখানে এটা কোনো কাজে আসবে না। মানে এক কথায় আমরা এটা কেন আনবো, আমি তো পড়তেছি এটা, জাস্ট একটু মনে করাই দিলাম, তার কাজে লাগবে। এবার আসো ভাইয়া, তুমি কি চাচ্ছ, প্রথমে বাম পক্ষ চাচ্ছি কিনা, যে ভাই চাচ্ছি। তাহলে বাম পক্ষ পাইতে হলে আগে কি করতে হবে, এর সাথে বি যোগ করতে হবে। তাহলে আমি কি সি নিব, ছি কি বলে, ছি কেন নিব, কারণ আমার তো এ আর বি দরকার। হ্যাঁ, আমার এ আর বি দরকার, আমি ছি নিব না। তাহলে আমরা কাকে কাকে নিব, এ আর বি কে নিব। তাহলে দেখো এটা আমার এ, এটা আমার বি, এ এর শীর্ষবিন্দুতে বি এর পাদবিন্দু আছে। তাহলে এ এর পাদবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুর দিকে যদি একটা সরলরেখা কল্পনা করি, যদি একটা সরলরেখা কল্পনা করি, তাহলে দেখো তো এই সরলরেখা যেটা কল্পনা করলাম, এই সরলরেখার দিক কোন দিকে হবে, আমার এদিক থেকে এদিকে। এই যে সরলরেখা এটা কি নির্দেশ করে বলো তো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা আসলে নির্দেশ করে হচ্ছে এ প্লাস বি, ঠিক কি না? তাহলে এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর নির্দেশ করে। এবার আসো আসল খেলা, তোমার তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর পেয়ে গেছো, তার সাথে কাকে যোগ করতে যাচ্ছ, সি ভেক্টরকে। তাহলে আমি এই ত্রিভুজ থেকে কি বলতে পারি, এই ত্রিভুজ থেকে কি বলতে পারি, ত্রিভুজটার নাম দাও পি আর এস। তাহলে ত্রিভুজ পি আর এস এ আমরা বলতে পারি এটা যোগ এটা সমান এটা, কারণ এই দুইটা আমার একই ক্রমে আছে।
তাহলে আমরা বলতে পারি ফি আর, তাহলে আমরা বলতে পারি ফি আর ভেক্টর প্লাস আর এস ভেক্টর, আর এস ভেক্টর সমান সমান কি বলা যায় ফি এস ভেক্টর। তাহলে আমরা বলতে পারি এবার ফি আর ভেক্টর মানে কি, ভাই ফি আর ভেক্টর মানে হচ্ছে দুইটা যোগফল a প্লাস বি, এটার জায়গায় বসাই দিই a ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক কি না, ব্র্যাকেটে দিব প্লাস প্লাস আগে দুটোকে যোগ করছি, আর আমরা জানি যেটা আগে করি সেটা আবার ব্র্যাকেটে থাকে। এবার কারণ আমাদের ওই যে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, আর আগে যেটা করি সেটা ব্র্যাকেটে রাখতে হয়, সোজা হিসাব। তাহলে এবার আর এস মানে কি সি ভেক্টর, তাহলে সি ভেক্টরটা দিলাম ইকুয়ালস টু কে পি এস ভেক্টর, নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হচ্ছে পি এস ভেক্টর। এটা কিন্তু আমার কোন পক্ষ, বাম পক্ষ। এবার হচ্ছে ডান পক্ষটা আনবো, ডান পক্ষটা কিভাবে আনবো, দেখো ডান পক্ষে তুমি এ এর সাথে বি যোগ করলে হবে না, ডান পক্ষে কি করতে হবে, আগে বি আর সি কে যোগ করতে হবে। কাকে যোগ করতে হবে, বি আর সি। এবার আসো করে ফেলবো, সমস্যা নেই। দিস ইজ আওয়ার বি, দিস ইজ আওয়ার সি, তাহলে বি সি মানে এক কথায় বি ভেক্টর সি ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর যোগ করার জন্য কি করতে হবে, এখানে এবার প্রথম ভেক্টর কোনটা, বি ভেক্টরটা প্রথম ভেক্টর, সি যেহেতু দুইটাকে যোগ করব বি আর সি কে, বিটা প্রথম সিটা দ্বিতীয়, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু দিকে সরল রেখা কল্পনা করলে সরল রেখাটির মান ভেক্টরটির মান এবং দিক ভেক্টরটির দিক নির্দেশ করে, সেটা আমরা সবাই জানি। এবার আসো কোন দিক থেকে কোন দিকে, উপর থেকে নিচের দিকে, তাহলে আমরা এই যে দিকটা নিলাম। এখন এসব ভেক্টরটার নাম কি, দেখো ভাইয়া এই ভেক্টরটা এই যে কিউ থেকে এস এর দিকে, এই ভেক্টরটা তার নাম কি, সে হচ্ছে বি এবং সি এর যোগফল, তাহলে এটার নাম হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটার নাম কি, বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ওকে, এবার আমরা কি করতে যাচ্ছি, ওই বি ভেক্টর প্লাস সি ভেক্টরটাই পেয়ে যাচ্ছি, অলরেডি পেয়ে গেছি, তার সাথে কাকে যোগ করব, এ কে। তাহলে এ কোথায়, এটা আমার এ, এটা আমার বি প্লাস সি, তাহলে কোন ত্রিভুজ নিব, এই ত্রিভুজটা নাম কি পি কিউ এস। এবার আসো ত্রিভুজ পি কিউ এস নিব, তাহলে ত্রিভুজ পি কিউ এস এ কে কে আছে, এই দুইটা সেম সিরিয়াল আছে না, এটা ভিন্ন সিরিয়ালে না, তাহলে যারা সেম সিরিয়ালে তাদেরকে যোগ করো, কে কে পি কিউ কিউ এস। তাহলে বলতে পারি পি কিউ ভেক্টর প্লাস কিউ এস ভেক্টর ইকুয়ালস টু রিমেইনিং কে, এই যে এটা পি এস ভেক্টর। মানে ওই যে দেখো একবার এক নাম্বার ক্লাস যা করছিলাম ভেক্টরে, সে এক নাম্বার ক্লাস এখনো কাজে লাগতেছে, এটা কিন্তু আমরা পড়াছিলাম এক নাম্বার ক্লাসের ভেক্টরের। এবার আসো পি কিউ মানে কি, পি কিউ মানে হচ্ছে এ ভেক্টর প্লাস কিউ এস মানে কি, কিউ এস মানে হচ্ছে বি আর সি এর যোগফল, যেহেতু এই দুটো একসাথে তাহলে আমি ব্র্যাকেটে রাখবো বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান কি পি এস ভেক্টর, নাম দিলাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে দেখো তো আমরা ডান পক্ষটা পেয়ে গেছি কিনা। এখন দেখো এই জিনিসটার মানও পি এস, এই জিনিসটার মানও পি এস, তাহলে আমি কি বলতে পারি এটা আর এটা সমান, জি ভাইয়া পারি। সুতরাং এক নাম্বার ইকুয়েশন থেকে বলাই যায় এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সাথে সি ভেক্টর যোগ করা যে কথা, এ ভেক্টরের সাথে বি ভেক্টর এবং সি ভেক্টরের যোগফল যোগ করা সেম কথা। এটাই হচ্ছে আমার ভেক্টর যোগের কোন সূত্র, সংযোগ সূত্র। তাহলে আমরা বলতে পারি, আমরা এখন গলা উঁচু করে বলতে পারবো ভেক্টর ভেক্টর যোগ সংযোগ সূত্র মেনে চলে, ভেক্টর যোগ সংযোগ সূত্র মেনে চলে। এবার বলো তোমাদের কি এতটুকু বেসিকে চলে নাকি আরো কিছু জানার ইচ্ছা আছে, বা মানে জানার ইচ্ছে বলতে আসলে মানে বলতে চাচ্ছি কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা কমেন্টে জানাও, যে আমাদের সংযোগ সূত্রে কোনো টেনশন আছে কিনা। আমাদের সবাই যে কাজটা করে বই থেকে এগুলা পরীক্ষায় অনেক সময় অনুদানমূলক আসে, তো এগুলো মনে রাখতে হয়। অনেকে এগুলো মুখস্থ করে ফেলে, ভাই মুখস্থ কেন করবে রে ভাই, আমরা ফিজিক্স তো মুখস্থ করার জিনিস না, হ্যাঁ মুখস্থ করবো, আগে বুঝো অটোমেটিক মাথায় ঢুকে যাবে, মুখস্থ হয়ে যাবে। বলো বুঝছো কিনা ভাইয়া, বলো 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 বলো। বলো কারো কোনো সমস্যা আছে কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে বলো, ক্লিয়ার হলে বলো। আর যদি কেউ এর আগে কোনো ক্লাস মিস থাকো, আজকে কিন্তু 7 নাম্বার ক্লাস, এর আগে 6টা হয়েছে, কেউ যদি 6টার একটাও মিস করে থাকো সেটা করতে হবে, কারণ আমি যেগুলো পড়াবেছি সেগুলো রিপিট করবো না, মানে পুরোপুরি ক্লাস রিপিট করবো না, বাট মাঝখানে কোনো সময় লাগলে, যেমন এখন ত্রিভুজ সূত্র লাগতেছে একটু বলে দিচ্ছি এরকম, বাট কেন বা কি এগুলো আমরা বলবো না আলাদা করে, ঠিক আছে। তো তোমার বেসিক ক্লিয়ার জন্য সবগুলা
আমাদের আমাদের সবগুলো প্রপারলি বুঝতে হবে। ওকে ভাইয়া, তাহলে আমরা এখন পরের টপিকসে চলে যাই। বন্টন সূত্র কি করে দিব? বন্টন করে দিব। তখন তুমি বুঝতে পারবা নিব্বার সাথে নিব্বি কিভাবে বন্টিত হয়, একটা নিব্বা দুইটা নিব্বি কিভাবে বন্টিত করা যায়, দুইটা নিব্বা একটা নিব্বি কিভাবে বন্টন করা যায়। হ্যাঁ, তোমরা বন্টন করতে পারবা। আসো আমরা এইসব নিব্বা নিব্বিতে না থেকে আমরা ফিজিক্সের ভেক্টর বন্টন করব। আমরা কি করব? ভেক্টরের বন্টন করব। আচ্ছা, আমাদের একজন কমেন্ট করলো আর্চি দাস মেবি, ও 5 নাম্বার 6 নাম্বার ক্লাস পায় নাই। 5 নাম্বার 6 নাম্বার ক্লাস না পাইলে গ্রুপে ক্লাস দেওয়া আছে, ইউটিউবেও ক্লাসগুলো দেওয়া আছে, তাও যদি খুঁজে না পাও আমাকে বলিও, অথবা আজকের যে ক্লাসের পোস্ট দিয়েছিলাম সেটার মধ্যে আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই ভাইয়া ক্লাসগুলো সিরিয়ালি করে নিতে হবে, সিরিয়ালি না করলে বুঝবা না। আমার ফিজিক্সের একটা ক্লাসও উলটপালট করা যাবে না, সবগুলো সিরিয়ালি করতে হবে। তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া হ্যাঁ আমি তো 1 নাম্বার আর 2 নাম্বার ক্লাস না করেও সবগুলো বুঝতেছো, কিন্তু তুমি নিজেই বুঝতেছো না যে আসলে তুমি অনেক কিছু মিস করছো, ওই কারণে সবগুলোই করতে হবে। তাহলে আমাদের গেল, এবার লাস্ট বন্টন সূত্র পড়াই আমাদের এখানে শেষ। এবার পড়াবো হচ্ছে আমরা বন্টন সূত্র। তাহলে সংযোগ শেষ, এবার বন্টন সূত্র। দেখো এতক্ষণ যা পড়েছিলাম সেখানে আমাদের শুধু যোগ ছিল, বন্টনের যোগ আছে গুণ আছে, ওই জন্য আমরা এটাকে আলাদা করে যোগ না বলে শুধু বন্টন সূত্র বলি, বন্টন সূত্র। এবার আসি বন্টন সূত্রটা কি বলে। বন্টন সূত্রটা সিম্পল এভাবে, আমরা যদি একটা m মনে করো যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি আছে, a ভেক্টর প্লাস b ভেক্টর আছে, মানে আমাদের কথা হচ্ছে দুইটা ভেক্টর যোগ আকারে আছে, তার সাথে যদি কোনো একটি স্কেলার m কিন্তু কি স্কেলার কোনো একটি স্কেলার রাশি গুণ আকারে থাকে, তাহলে আমরা বলতে পারবো m এর সাথে a ভেক্টর গুণ হবে প্লাস m এর সাথে b ভেক্টর গুণ হবে। এটাকে আমরা বলি বন্টন সূত্র। এর মানে m টা দুইটার মধ্যে বন্টিত হয়ে গেছে। এন্ড প্রশ্ন হলো ভাইয়া আমি এটার মিনিং বুঝি নাই, মানে আসলে আপনি তো মুখে মুখে বললেন সূত্রও জানতে পারি, বাট ফিজিক্যাল মিনিংটা বুঝি নাই যে আসলে এটা দ্বারা কি মিন করে। ওকে ভাইয়া আমি বুঝাই। সাপোজ মানে এটা হচ্ছে আমি নিচ থেকে বুঝাচ্ছি ফিজিক্যাল মিনিংটা, মানে এটা সূত্রটা অনুভব করার জন্য। তাহলে দেখো সাপোজ আমি তোমাকে বললাম 2 ইন্টু a ভেক্টর প্লাস b ভেক্টর সমান 2a ভেক্টর প্লাস 2b ভেক্টর। ওকে, একটু খেয়াল করে দেখো তো এই কথাগুলোর মিনিং কি। এই কথাটার মিনিং হচ্ছে তুমি a ভেক্টর এবং b ভেক্টরকে যোগ করে, মানে a ভেক্টর আর b ভেক্টরকে যোগ করবা, যোগ করে তাকে কয় গুণ করে দিবা? 2 গুণ করে দিবা। তাহলে আমি আসি দুইটা ভেক্টর নিই, একটা a ভেক্টর নিব, একটা b ভেক্টর নিব। ফর এক্সাম্পল ইচ্ছা মতো নিতে পারো, এখানে আমি একটা আমার সুবিধার জন্য আমি এরকম নিই, একটা a ভেক্টর নিলাম, আরেকটা ভাইয়া আমি b ভেক্টর নিলাম। তাহলে বলো তো এটা যদি a ভেক্টর হয়, এটা যদি b ভেক্টর হয়, তাহলে নিশ্চয়ই তাদের লব্ধি এটা হয়ে যাবে আমাদের a প্লাস b ভেক্টর। ভেক্টর ত্রিভুজ সূত্রটা এটাই বলে। জি ভাই এটাই বলে। এবার আমি বললাম আমি এবার এই কাজ করব না, আমি কি করব? a ভেক্টর না নিয়ে তার দ্বিগুণ নিব। দেখো আমি তোমার একটা কথা বলি, a ভেক্টর আর টয়েস ভেক্টরের পার্থক্য কি? সাপোজ এটা হচ্ছে আমার a ভেক্টর, এটা আমার কোন ভেক্টর? a ভেক্টর। তাহলে দেখো a ভেক্টরের সাথে যদি 2 গুণ করি, এই কথাটার মিনিং হচ্ছে এটা হচ্ছে টয়েস a ভেক্টর। এর মানে তুমি কোন একটা ভেক্টরকে 2 দ্বারা গুণ করলা, মানে তার মানটা কয় গুণ হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল, কিন্তু দিকের কোনো পরিবর্তন হবে না, সে আগের মতোই থাকবে, খালি সে লম্বা হয়ে গেল। কয় গুণ হয়ে গেল? 2 গুণ হয়ে গেল। তাহলে এই ভেক্টরটা আগে ছিল এতটুকু, বর্তমানে কতটুকু হবে? ভাই আমার বর্তমানে এটার ডাবল হবে, যদি প্রপারলি আঁকি আর কি, আমাদের এটার ডাবল হবে। তাহলে আমাদের এটা ডাবল হবে, সাপোজ এতটুকু। যদি আমার এখানে প্রপারলি আঁকা সম্ভব হচ্ছে না, তাহলে আমি একটা কথা বলতে পারবো ভাইয়া, এটা যদি a ভেক্টর হয়, বর্তমানে এতটুকু হচ্ছে কোন ভেক্টর? টুয়াইস a ভেক্টর, ঠিক কি না? জি ভাই ঠিক। এবার আসেন আপনি টুয়াইস a এর সাথে টুয়াইস b যোগ করবেন, তো টুয়াইস a ভেক্টরের দিক কোন দিকে? এই দিকে না? তাহলে এটা তার শীর্ষবিন্দু, তাহলে টুয়াইস b টা কোথায় রাখবো? তার শীর্ষবিন্দুতে রাখবো। তাহলে এটা যদি b হয়, তার ডাবলটা কতটুকু হবে? সিম্পল চিন্তা করো,
বি এর ডাবল ভেক্টরটা মোটামুটি মনে করে এতটুকু হবে। বাট এই টু বি ভেক্টরটা কার সাথে যুক্ত করব, টু এ এর সাথে। তাহলে এটা আমার টু এ, তার সাথে যদি টু বি যোগ করতে চাই, টু বিটাকে তার শীর্ষবিন্দুতে রাখতে হবে না? অবশ্যই। তাহলে আমরা এটার শীর্ষবিন্দুতে এখন একটা ভেক্টর রাখবো, সেটা হচ্ছে টু বি ভেক্টর, টু বি ভেক্টর। কারণ আমি তো টোয়াইস এ এর সাথে টোয়াইস বি যুক্ত করতে চাচ্ছি। যখন এ এর সাথে বি যোগ করতে চাচ্ছিলাম, এ এর শীর্ষবিন্দুতে বি এর পাদবিন্দু রাখছিলাম। এখন আমি টোয়াইস এ এর সাথে টোয়াইস বি যোগ করতে চাচ্ছি, মানে টোয়াইস এ এর শীর্ষবিন্দুতে টোয়াইস বি এর পাদবিন্দু রাখলাম। এবার আমি তাহলে বলতে পারি টোয়াইস এর পাদবিন্দু থেকে টোয়াইস বি এর শীর্ষবিন্দুর দিকে একটা সরলরেখা কল্পনা করলে ওই সরলরেখাটা লব্ধি নির্দেশ করে না? যেভাবে লব্ধি নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারি এই যে জিনিসটা এটা তাদের লব্ধি নির্দেশ করে টোয়াইস এ ভেক্টর প্লাস টোয়াইস বি ভেক্টর। এবং সত্যি কথা বলতে তুমি মেজারমেন্ট করে দেখবা এটা যতটুকু এটাও ঠিক ততটুকু। এর মানে এই পুরো অংশটা এটার কয় গুণ? এটার দ্বিগুণ। তাহলে পুরো অংশটা যদি এটা দ্বিগুণ, তাহলে আমরা বলতে পারি এটা বলা যে কথা এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার দ্বিগুণ বলো, সেম কথা। তুমি বলতে ভাই আপনি কি মুখে 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 বললে হয়ে গেল? না, আমরা একটু পরে প্রমাণ করে দেখাবো। আমি জাস্ট তোমাকে ফিজিক্যালি বুঝাতে চাচ্ছি এই জিনিসটার দ্বারা কি মিন করে, কি মিন করে। আমরা সবাই জানি না এটা দ্বারা কি মিন করে, আমরা সবাই মুখস্থর মতো পড়ে ফেলি। অনেকে দেখবা বলবে আমি গত 7 ক্লাসে যা পড়াইছি, অন্যান্য অনেকে দেখা যায় ওই জিনিসটা পড়াইতে তোমার 2 ক্লাস লাগে। হ্যাঁ, আমিও 2 ক্লাসে পড়াইতে পারি, বাট কথা হচ্ছে তুমি এনজয় করতে পারবা না। আমরা যেহেতু টাইম আছে, আমরা টাইম নিয়ে পড়ি, বেসিক ক্লিয়ার করে পুঙ্খানুপুঙ্খের উপর পড়বো। প্রয়োজনে আমরা 1 ঘন্টার ক্লাস জায়গায় 1.5 ঘন্টা ক্লাস নিব, বাট বেসিকটা ক্লিয়ার করি। এবার আসো, তাহলে আমি এতটুকু বলি, তাহলে আমরা বলতে পারি এটার মিনিং কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই যে এটা যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়, এটা হচ্ছে তার দ্বিগুণ। এটা যদি এ ভেক্টর হয়, এটা তার দ্বিগুণ। এটা যদি বি ভেক্টর হয়, এটা তার দ্বিগুণ। তাহলে এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়। টোয়াইস এ ভেক্টরের সাথে টোয়াইস বি ভেক্টর যুক্ত করলে টোয়াইস এ ভেক্টর প্লাস টোয়াইস বি ভেক্টর হয়। আর এই টোয়াইস এ প্লাস টোয়াইস বি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কয় গুণ? দ্বিগুণ। সেটাকে আমরা বলতেছি বন্টন সূত্র। মানে তোমরা জানো যে এটা সত্য, বাট এখন সূত্র হিসেবে শিখতে হবে। 2 এর সাথে a ভেক্টর প্লাস b ভেক্টরের সাথে 2 গুণ থাকলে 2টাকে আমি দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি বা বন্টন করতে পারি। ওই কারণে এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউট ল বা বন্টন সূত্র। আমাকে বলো ভাইয়া এতটুকুর মধ্যে প্রবলেম আছে কিনা, এতটুকু তোমরা বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা? ভাই আমরা এতটুকু বুঝছি কিনা একটু বলি তো। আচ্ছা, কি ছবি তুলতে ভুলে গেছি? যদি কোনো কিছু ছবি না তুলে, এখন আমি ছবি তুলছি, কোনোটা ছবি না তুলে থাকলে আমি প্রয়োজনে ক্লাসের পর স্ক্রিনশট নিয়ে ছবি দিয়ে দিব, সমস্যা নাই। তোমরা সিরিয়ালি সবগুলো পাবা, টেনশন নিও না। তাহলে আমার বন্টন সূত্রে কারো কোনো প্রবলেম আছে কিনা ভাইয়া? বন্টন সূত্র মানে বন্টন সূত্র বলতে মানে মিনিংটা আমরা কিন্তু সূত্র এখন প্রমাণ করাইনি। আমি বলতেছি মিনিং এ কারো কোনো প্রবলেম আছে কিনা বন্টন সূত্রের মিনিং এ। জি ভাইয়া বুঝছি, সবাই বুঝছি, ধন্যবাদ। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলে ফেলি, যেহেতু সবাই বুঝছে আমি একটু গর্ব করে বলতে পারি, ক্লাস নিচ্ছে ইমু ভাই, বুঝা ছাড়া উপায় নাই। ওই কারণে আমরা সবাই ইমু ভাইকে চাই। হ্যাঁ, এরকম একটা স্লোগান দিতে পারো তো, নিজে পাম মারতেছি আর কি। আসলে এবার আমরা একটু বইয়ের দিকে যাই। আমরা এবার বন্টন সূত্র প্রমাণ করব, বন্টন সূত্র প্রমাণ করব। আসো আমরা লিখে ফেলি, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর আর একটা এ প্লাস বি ভেক্টর আগে লিখে ফেলি। তাহলে আসো আমরা এখানে চিত্রটা আঁকি, এখানে চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা ভেক্টর রাখলাম, এটা হচ্ছে আমার এ ভেক্টর, আর একটা ভেক্টর রাখলাম, আরেকটা ভেক্টর রাখলাম, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে বুঝতেই পারতেছ ভাইয়া, একটা যদি এ আর একটা যদি বি হয়, তাহলে এই জিনিসটাকে আমরা এ প্লাস বি ভেক্টর বলতে পারি, তাই না? পারি। বাট আমি ওইভাবে এখানে বলবো না, কারণ অটোমেটিক তো চলে আসবে। আমরা নাম দিই, এটাকে নাম দিলাম পি বিন্দু, এটাকে নাম দিলাম কিউ বিন্দু, এটাকে নাম দিলাম আর বিন্দু। এবার আমরা কি করবো ভাইয়া,
আমরা যে কাজটা করব, এ ভেক্টরটাকে m গুণ করব। m এর মান 2 মানে 2 গুণ, একটু আগে জানা আমি 2 গুণ দিয়ে প্রমাণ করেছিলাম। m এর মান 3 মানে 3 গুণ করব, 4 মানে 4 গুণ করব, m এর মান 1.5 মানে হচ্ছে 1.5 গুণ করব, যতটুকু হয় আর কি, যতটুকু হয় তত গুণ করব। আমরা জাস্ট আইডিয়া করে একটা এঁকে ফেলি। আমরা আইডিয়া করে যদি এঁকে ফেলি, মনে করো আমি এতটুকু করলাম আর এইদিকে এতটুকু করলাম, এইদিকে এতটুকু করলে এদিকে কতটুকু হবে সেটা আমি এখান থেকে সরলরেখা আঁকলে বোঝা যাবে, মানে জ্যামিতিক ভাবে এটা মিলে যাবে অবশ্যই। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ভাইয়া আমাদের পয়েন্টগুলোর নাম দিয়ে দিই আগে, পি কিউ আর দিলাম, এটাকে এস, এটাকে পি কিউ আর এস টি নাম দিলাম। এবার একটু খেয়াল করি ভাইয়া, এটা যদি এ ভেক্টর হয় তাহলে আমার এখান থেকে এতটুকু এতটুকু এটাকে আমরা বলবো এম এ ভেক্টর, মানে কয় গুণ করলাম, এম গুণ করলাম। এম এর মান যে কোনো কিছু হইতে পারে, অনেকে মনে করে শুধু এটা, না না না, পুরোটা, মানে পি থেকে এস পর্যন্ত এই পি এস যে ভেক্টরটা সেটাই হচ্ছে এম এ। এরপর এস থেকে শুরু করে টি পর্যন্ত এই পুরো ভেক্টরটা হচ্ছে কয় গুণ, এটাকে যেহেতু এম গুণ করছি, বিটাকে এম গুণ করছি, এটাকে আমরা বলতেছি এম বি ভেক্টর। অর্থাৎ কোনটা, এস থেকে টি এর দিকে, এই দিকটা হবে এদিকে, অথবা আমরা বলতে পারি এস টি ভেক্টর। এস টি ভেক্টর বলা যে কথা, এম বি ভেক্টর বলা সেম কথা। পারি তো? জি ভাই পারি। যদি পারেন তাহলে এবার একটা কথা বলেন। প্রথম কথা, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি কি বলতে পারি এই পি আর ভেক্টরটা কার যোগফল, এ প্লাস বি যোগফল, এ প্লাস বি বলা যায় না? জি ভাই বলতে পারি। তাহলে আমি লিখে দিই পি আর। তাহলে আমরা বলতে পারি, এখানে একটু লিখে দিই, এ প্লাস বি ভেক্টর মানে হচ্ছে পি আর ভেক্টর। ওকে ভাইয়া, এটা লিখলাম। এখন একটা কথা বলি, সেই কথাটা কি, আমি যে কাজটা করলাম সেই কাজটা কি, এটাকে এম গুণ করলাম, বিটাকে এম গুণ করলাম। এখন একটু চিন্তা করে দেখো তো, তুমি যদি পি আর কিউ এবং পি টি এস ত্রিভুজ চিন্তা করো, তাহলে দেখো তো এই ছোট্ট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ চিন্তা করলে দেখো তো এই কোণটা তো দুইটার জন্য সেম। তারপর এই কোণ 90, এই কোণ 90, এর মানে এই কোণ সেম, এই কোণ বুঝতে পারছো সেম। তাহলে আমি কি বলতে পারি, এই দুইটা ত্রিভুজ আমাদের যেহেতু তিনটা কোণ সেম, আমাদের তিনটা কোণ সেম। হ্যাঁ, তাহলে আমরা এগুলোকে অনুরূপ ত্রিভুজ বলতে পারি কিনা, অনুরূপ ত্রিভুজ বলতে পারি। আর অনুরূপ ত্রিভুজ মানে হচ্ছে তাদের বাহুর, আমরা বলতে পারি অনুরূপ বাহুর অনুপাত সমান, অনুরূপ বাহুর অনুপাত অনুপাত সমান। এটা হচ্ছে বৈশিষ্ট্য। যেমন আমি তোমাকে ছোট্ট করে বলি, এটা তোমরা ম্যাথে পড়ছিলা 9 10-এ। মনে করো এটা একটা আমার ত্রিভুজ, এটা আমার আরেকটা ত্রিভুজ। আমি বললাম এই কোণ সমান, আমি বললাম এই কোণ সমান, আমি বললাম এই কোণ সমান। তাহলে এই দুটো কোন ধরনের ত্রিভুজ, অনুরূপ ত্রিভুজ। এখন আমি যদি বলি এটা এ বি সি, এটা ডি ই এফ, তাহলে আমরা বলবো এটা আর এটা এই দুটার অনুপাত, এটা আর এটা মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সিবি ডিভাইড বাই এফই, আর এটা আর এটার অনুপাত এসি ডিএফ সেম হবে। মানে আবারও বলতেছি, দুইটা অনুরূপ ত্রিভুজ মানে হচ্ছে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কেমন হবে, সেম হবে। মানে এই বাহু আর এটার মতো বাহু আছে, এটা দুইটার অনুপাত যা, এই বাহু আর এটার মতো বাহু যেটা আছে তার অনুপাত, এই বাহু আর এটার মতো যেটা তার অনুপাত কি হবে, সেম হবে। তাহলে আমরা একটু ছোট্ট করে ছবি তুলে নিই, না আবার মুছে ফেললে ঝামেলা হয়ে যাবে। আমি খেলে ওই অংশটা ছবি তুলি, বাকিটা তো পরে তুলবো, যেটা মুছে ফেলবো। আচ্ছা আসি, তাহলে এখানে একটা কথা বলি তো ভাই, একটা জিনিস খেয়াল করবা। আচ্ছা আমি যদি তোমার জিজ্ঞেস করি এই বড় বাহুর দৈর্ঘ্য কত পি এস আর ষোলোটা কত পি কিউ, আলটিমেটলি দেখো তো পি এস মানে কি, এম এ ভেক্টর,
আর পি কিউ মানে কি এ ভেক্টর, অনুপাত কত হলো এম, এর মানে বড়টা ডিভাইড বাই ছোটটা অনুপাত এম। এবার আসো এখানে এই বড়টা যদি চিন্তা করি এস টি ডিভাইড বাই অনুরূপ ছোটটাকে আর কিউ, আর কিউ সরি নিচ থেকে কিউ আর, যেহেতু ভেক্টর দিকটা বিবেচ্য, কিউ আর ইকুয়ালস টু কি হয় এস টি মানে হচ্ছে এম বি ভেক্টর, আর এটা মানে হচ্ছে বি ভেক্টর, অনুপাত কত এম। তাহলে আমরা দেখতেছি কি, আমরা দেখতেছি পি এস ডিভাইড বাই পি কিউ এই অনুপাতটা এম, এস টি ডিভাইডেড বাই কিউ আর এই অনুপাতটা এম। এর মানে বড় বাহু অনুরূপ ছোট বাহু অনুপাত এম, বড় বাহু অনুরূপ ছোট বাহু অনুপাত এম। তাহলে বড় বাহু অনুরূপ ছোট বাহু অনুপাত কত হইতে হবে ভাইয়া এম হইতে হবে। এর মানে তাহলে আমরা বলতে পারি ভাইয়া যেহেতু এই দুইটার অনুপাত এম, এই দুইটার অনুপাত এম, তাহলে এই বড়টাকে ফি টি, তাহলে ফি টি আর ছোটটাকে ফি আর, এই দুইটার অনুপাত কি হইতে হবে এম হইতে হবে। কারণ সেই অনুপাত আমি জানি না, আমি তো খালি এটা আর এটা বের করছি, বাট আমার কথা হচ্ছে যদি এই দুটার ক্ষেত্রে অনুপাত এম হয় ওইটাও কি হইতে হবে এম হইতে হবে। আমি একটু ছবি তুলি কারণ আমি এটা মুছে ফেলবো। এবার আসো ভাইয়া এটা গেল, এখন আমরা খুব সিম্পল ভাবে বলতে পারি, সুতরাং আমরা এবার লিখবো, পরীক্ষা তো আর ওইটা লেখা লাগবে না, পরীক্ষা ডাইরেক্ট লিখবা, মানে আমি বোঝানোর জন্য লিখছি পি এস ভেক্টর ডিভাইডেড বাই বড়টা ডিভাইডেড বাই পি কিউ ইকুয়ালস টু বড়টা হচ্ছে এস টি ভেক্টর ডিভাইডেড বাই ছোটটাকে কিউ আর ইকুয়ালস টু বড়টা হচ্ছে কে পি টি ভেক্টর ডিভাইড বাই ছোটটাকে পি আর, কি হবে এম হবে। তো আমার এটা আর এটা তো আমরা জানি, আমার দরকার হচ্ছে লাস্টটা। তাহলে আমি লাস্টটা দিয়ে কি বলতে পারবো পি টি ভেক্টর ইকুয়ালস টু এম ইন্টু পি আর ভেক্টর, বজ্র গুণন করলাম। এবার আসে তো পি টি থেকে গেল এম ইন্টু পি আর, মানে কি এটা না, এই পি আর আমরা আগে বের করে রাখছি কি এ প্লাস বি, তার জায়গায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর বসাই দিলাম, সমীকরণ আমরা দিলাম 1। তাহলে দেখো পি টি ভেক্টর সমান এম ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমরা জানি। হ্যাঁ এবার আসি, এবার বড় ত্রিভুজ যেটা সেটার মধ্যে চিন্তা করো তো, বড় ত্রিভুজের মধ্যে চিন্তা করলে আমি কি বলতে পারি এই পি এস ভেক্টর প্লাস এস টি ভেক্টর সমান পি টি ভেক্টর বলা যায় কিনা, পি টি ভেক্টর বলা যায় কিনা। এর মানে পি এস মানে হচ্ছে এম এ ভেক্টর প্লাস এস টি মানে হচ্ছে এম বি ভেক্টর সমান পি টি ভেক্টর বলা যায় কিনা। তাহলে এটাকে যদি সমীকরণ 2 নাম্বার দিই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমি জাস্ট কি করছি এখানে এই কাজটা করছি, মানে হচ্ছে বড় যে ত্রিভুজটা তার এই বাহু হচ্ছে এম এ, এই বাহু এম বি, এই বাহুটা তো আমি ফিটি নাম দিলাম। তাহলে এখানে দেখো ফিটি এর মান আসলো এটা, আর এখানে এটার মান আসলো ফিটি, তাহলে দুইটাই সেম না, তাহলে আমরা বলতে পারি এটাও ফিটি এটাও ফিটি, তাহলে এটা যে কথা এটাও সেম কথা। সুতরাং আমরা বলতে পারবো এম ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি সুতরাং দুইটি ভেক্টরের ভেক্টর আমাদের ভেক্টর যোগ বা আমাদের ভেক্টর আমাদের বন্টন সূত্র মেনে চলে। তাহলে আমরা ভেক্টরের ক্ষেত্রে বন্টন সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি কি করছি বুঝছো তো, আমি জাস্ট সিম্পল বললাম এটা এ ভেক্টর, তার সাথে এম গুণ করে এটা বানাইলাম, এটা বি ভেক্টর, তার সাথে এম গুণ করে এটা বানাইলাম। এখন তাহলে আমরা যেটা এম গুণ করছি, তাহলে এটা আর এটার অনুপাত এম, এটা আর এটার অনুপাত এম। যেহেতু ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ দুইটাই অনুরূপ ত্রিভুজ, তাহলে দুইটার অনুরূপ বাহুর অনুপাত সমান, সেই অনুপাত সমান ধরে আমি বলতে পারি এটা পিটিভি ডিভাইড বাই আর পি আর ইকুয়ালস টু হচ্ছে এম। তাহলে আমরা বজ্রগুণন করে বলতে পারি এটা, আর পি আর মান হচ্ছে এ প্লাস বি আমি আগে থেকে জানি,
এখন হচ্ছে আমি যেহেতু পিটি কোথায় আছে, বড় ত্রিভুজে, এই বড় ত্রিভুজে যদি আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, এই দুইটা একই ক্রমে আছে, যারা একই ক্রমে আছে এম এ এম বি তাদের যোগফল তৃতীয়টার সমান, তাহলে এম এ এম বি তাদের যোগফল তৃতীয়টার সমান, এই তৃতীয়টা আর এটা দুইটা সেম, তাহলে পিটি সেম মান হচ্ছে এটা আর এটাও সেম, আর এটা আর এটা সেম মান হচ্ছে বন্টন সূত্র মেনে চলে। আমি ছবি তুলে নিই, দেখো এগুলা অনেকে স্কিপ দিয়ে চলে যায়, আমি তোমাকে রিকোয়েস্ট করবো বা স্কিপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, জিনিসটা প্রপারলি ক্লিয়ার করো, কোনো সমস্যা হবে না। আর আরেকটা হচ্ছে ভেক্টরের কনসেপ্ট যদি ফুললি ক্লিয়ার না থাকে ফিজিক্স কোনোদিন ভালো করতে পারবে না। এরপরের চ্যাপ্টার যাও, এরপরের চ্যাপ্টার যাও, এরপরের চ্যাপ্টার যাও, প্রত্যেকটাতে আমার ভেক্টর লাগবে। আর আরেকটা জিনিস লাগবে ক্যালকুলাস, ফিজিক্সে ক্যালকুলাস ছাড়া আগানো যায় না। হ্যাঁ তুমি বলতে পারো ভাই ক্যালকুলাস তো ম্যাথে, কোনো টেনশন নেই, ক্যালকুলাস আমার ফিজিক্সে যতটুকু লাগবে ততটুকু আমি পড়াই দিব, তোমাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, তোমার মাথায় আমি ক্যালকুলাস ঢুকাই দিব যতটুকু আমার ফিজিক্সের প্রয়োজন, এমন না যে একবারে সব শেষ করে এগুলো, যতটুকু আমার প্রয়োজন ততটুকু পড়াবো। এর মধ্যে এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে ভাইয়া বলো তো, ভাইয়া কারো কোনো এতটুকুর মধ্যে কনফিউশন আছে? দেখো আমার বাস্তব অভিজ্ঞতা বলে এই যে এতগুলা জিনিস পড়াইলাম, মানে তিনটে সূত্র পড়াইলাম, এই তিনটে সূত্র নিয়ে পোলাবেন সবচেয়ে বেশি ফিনিকে থাকে। মানে এক কথা তাদের কাছে মনে হয় এটা বাদ দিয়ে দিই, কেমন জানি ভাই বুঝি না, মনে থাকে না। আরে ভাই মনে থাকার মতো করে পড়লেই তো মনে থাকবে, তুমি জিনিসটা বুঝে পড়ো, বুঝে শিখো। আমার মনে হয় না কোন একটি স্টুডেন্ট যদি এটা একবার ভালোভাবে বুঝে খাতা একবার নোট করে, তার মনে হয় না দ্বিতীয়বার সেটা আবার আমাদের দেখার প্রয়োজন হবে, অটোমেটিক মাথায় থেকে যাবে। ভাই বেসিকটা ক্লিয়ার করো, ভেক্টরের বেসিকটা ক্লিয়ার করো। 9-10 আমি জানি যে অনেকে ভেক্টরকে ভয় পাইতা, এখন ভেক্টরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তোমাদের সাথে আছি ইমু ভাই। এবার আসো, তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু জানো তো, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে ভেক্টরের বন্টন সূত্র পড়ে পেলাম। এখন আসি ভাইয়া আপনাদেরকে একটু বই দেখাই, একটু সবাই খেয়াল করি, সবাই একটু খেয়াল করি। তপন স্যারের বই আমার হাতে আছে, তপন স্যারের বইয়ের আমি তো শীট দিছি, আমার শীটে দেখবা তপন স্যারের বইয়ের শুরু থেকে শুরু করবা। দেখো এতদিন তোমাকে আমি বই ডিরেক্টলি পড়তে বলি নাই, আজকে বলতেছি কারণ আমি আজকে তোমাকে একটু গুছানো ফরম্যাটে নিয়ে আসছি, এতদিন আনি নাই। কারণ দেখো তুমি আজকের পর থেকে দেখবা যা যা পড়াচ্ছি সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, অনেক জিনিস তোমাকে আমি পড়াই নাই, তুমি তোমার বইতে পরে পাবা, আমি কিন্তু পড়াই ফেলছি। বাট আমি তো এখন বলবো তুমি সেগুলো এখন পড়ার দরকার নাই, মাথায় রাখছো মাথায় রাখো, অটোমেটিক কাজে লাগবে। শুরুটা পড়বা একেবারে এখান থেকেই পড়বা, মানে কি কাজে লাগে না লাগে এবার পড়বা। আবার শিখন ফল পড়ার দরকার নাই যে কি শিখবা, সেগুলো শিখলে তখন বুঝতে পারবা। এরপর আসি আমাদের এখানে যে তুমি বিভিন্ন জিনিস দেখবা, এগুলো পড়তে থাকবা, কোনো কোনো জিনিস না বুঝলে সেটা আমাকে বলবা। যেমন এখানে তুমি একটা জিনিস পাবা কি জানো, আমাদের দুইটা ভেক্টরকে যখন আমরা গুণ করি না, মানে যোগ করি, যেরকম দুইটা ভেক্টরকে যোগ করলে নতুন একটা ভেক্টর রাশি পাই, বিয়োগ করলে নতুন একটা ভেক্টর রাশি পাই। গুণ যখন আমরা করবো না তখন দেখবো গুণ দুই রকমের আছে, একটা স্কেলার গুণন আর একটা ভেক্টর গুণন। স্কেলার গুণনের আরেকটা নাম হচ্ছে ডট গুণন, ভেক্টর গুণনের আরেকটা নাম হচ্ছে ক্রস গুণন। তুমি যদি স্কেলার গুণন করো গুণফল হবে স্কেলার রাশি, ভেক্টর গুণন করলে গুণফল হবে ভেক্টর রাশি। আর আমাদের স্কেলার গুণনটা যদি আমাদের 0 হয় তখন আমরা দেখতে পাই আমরা আমাদের ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, আর ক্রস গুণন বা ভেক্টর গুণন 0 হলে তারা পরস্পর সমান্তরাল হয়। এই লাইনগুলো এখানে লেখা আছে, কিন্তু তুমি এগুলো এখন বুঝবা না। এখন বুঝবা না কেন? কারণ তোমাকে ভাই আমি গুণ পড়াই নাই, বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে। বাট তুমি আপাতত জাস্ট এটা রিডিং করে চলে যাবে, যে পয়েন্টে কনফিউশন সেটা গোল করে রাখবা। আমার এই পয়েন্টে কনফিউশন, সেখানে আমি পাইছি কি বিয়োগ পাইছি গুণ পাইছি, গোল করে রাখবা। কারণ ইমু ভাই এখনো বিয়োগ আর গুণ পড়াই নাই, শুধু যোগ পড়াইছে। তাহলে যেখানে যোগ আছে কিন্তু বুঝো নাই সেটা তুমি দাগাবা, বাট যেখানে গুণ আছে বিয়োগ আছে কিন্তু তুমি বুঝো নাই সেটা গোল করে রাখবা। গুণ পড়ানোর পরেও যদি সেটা না বুঝো তখন আমারে বলবা, বাট ওই ধরনের কিছু বলা আশা করে লাগবে না। তাহলে আসো এখান থেকে তোমরা এই যে বই থেকে আমি তপন স্যারের বইটাই দেখাচ্ছি, তোমরা বই থেকে যে এবার রিডিং পড়ে ফেলবা। এবার কয়েকটি ভেক্টর রাশির বিশেষ উদাহরণ দেওয়া আছে, তল, বল, কেন্দ্রমুখী বল। এবার আসো এখানে এই বল, কেন্দ্রমুখী বল, টর্ক, এগুলো তোমার কাছে আহামরি কনসেপ্ট মনে হবে, কারণ এগুলো এই চ্যাপ্টারের অংশ না। এখানে শুধু এক্সাম্পল দিছে, এগুলো হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারের অংশ। সো তুমি এগুলো হচ্ছে জাস্ট একবার রিডিং পড়বা, বাট এগুলো হচ্ছে গোল করে রাখবা। আমি আবারও বলতেছি, বল, কেন্দ্রমুখী বল, টর্ক 4 নম্বর চ্যাপ্টারের অংশ। মানে এগুলো নিয়ে তোমরা কনফিউশনে পড়বা বাসায়। তারপর হচ্ছে কৌণিক ভরবেগ 4 নম্বর চ্যাপ্টারের অংশ। যদিও বলো ভাইয়া আপনি তো গত ক্লাসে একটু করে বলছিলেন ভাই সে বলাকে বলা বলে না, কারণ সেগুলো আমি জাস্ট মুখে মুখে বলছি, কিন্তু আসলে অনেক কিছু আছে এগুলো যেগুলো আমরা 4 নম্বর চ্যাপ্টারে পাবো। এবার আসো ভেক্টর রাশির প্রকাশ, পড়াই ফেলছি, সব পড়ে ফেলবা। কতিপয় ভেক্টর, যতগুলো ভেক্টর আছে আমি তার থেকে বেশি পড়াইছি, সবগুলো ডেফিনেশন পড়ে ফেলবা মুখস্থ।
মানে মুখস্থ মানে কি, আমি তো অলরেডি বুঝাইছি। এই যে দেখো একেবারে সবগুলো আমরা এগুলো পড়াই ফেলছি। হ্যাঁ, যতগুলো ভেক্টর আছে আমাদের এই যে অবস্থান ভেক্টর পর্যন্ত, তারপর হচ্ছে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর পর্যন্ত, স্মরণ গতদিন পড়াইছি বিপ্রতীপ ব্যতিহার। এরপরে ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টর যোগ বিয়োগের এই কনসেপ্টটা পুরোটা পড়ে ফেলবা। হ্যাঁ, মানে হচ্ছে আমরা যে সাধারণ পদ্ধতিতে ভেক্টর যোগ বিয়োগ করতে পারি না, আমরা কি দিয়ে করি, আমরা ভেক্টরের যোগ বিয়োগ করি হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে, অলরেডি অ্যাপ্লাই করতেছি। এবার দেখো এই যে ভেক্টরের যোগ, এই যে সবগুলো পড়ে ফেলবা, এখান থেকে রিডিং সব পড়ে ফেলবা। মাঝখানে দেখবা তুমি যাইয়ে পাবা কি জানো, একটা আর্টিকেল পাবা ভেক্টরের বিয়োগ, মাঝখানে ঢুকাই দিছে। এই জিনিসটা আজকের ক্লাস করার পরেও তুমি এটা বুঝবা না, বা এটা বুঝতে গেলে তোমার উল্টা মাথা উল্টে যাবে। এই ভেক্টর বিয়োগের এই অংশটা তুমি বাদ দিয়ে পড়বা, এটা আগামী ক্লাসে আমি পড়াবো। এরপরে বাকি যা আছে এই দেখো বিনিময় সূত্র পড়ে ফেলবা। এরপরে তোমার বইতে আছে বন্টন সূত্র, আমাদের সংযোগ সূত্র এটা, এরপর বন্টন সূত্র পড়ে ফেলবা। এরপর হচ্ছে সামান্তরিক সূত্র, অলরেডি আগে পড়াইছি, কিন্তু সামান্তরিক সূত্র পড়াইলেও আমি সামান্তরিক সূত্রের লব্ধির মান এবং দিকের যে জিনিসটা, মান এবং দিক, সামান্তরিক সূত্রে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হয়। এই লব্ধির মান এবং দিক নির্ণয়ের ক্ষেত্রে আমি শুধুমাত্র ফর্মুলা পড়াইছিলাম, প্রমাণ দেখাই নেই। বাট অনেক সময় প্রমাণ পরীক্ষায় চলে আসতে পারে। আমি চাচ্ছিলাম যেহেতু প্রমাণটা আনুপাতিক হারে একটু কম ইম্পর্টেন্ট, তো আমার এটা নিয়ে বেশি টাইম ইলাবোরেট করার কোনো প্রয়োজন নাই। ওই কারণে আমি চাচ্ছিলাম আজকে অলরেডি 1 ঘন্টা হয়ে গেলেও আমি চাচ্ছি আজকের ক্লাসেই প্রমাণটা করে ফেলতে, তাহলে আগামী ক্লাস হচ্ছে কি জানো, সরাসরি আমি ভেক্টর বিয়োগ করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি, আমরা আগাই যাব। হ্যাঁ, তো আমি জাস্ট একটু রিকোয়েস্ট করব, তোমরা কি চাচ্ছ যে আমি প্রমাণটা আজকেই করাই ফেলি, যাতে নেক্সট দিন আমার 20-25 মিনিট লস না হয়, আজকে অল্প টাইমের মধ্যে আমি পুরো প্রমাণটা করাই দিই। তোমরা যদি কন্টিনিউ করতে চাও তাহলে আমি কন্টিনিউ করবো, না হয় অফ করে দিব। আর আজকের ক্লাসের শেষে আমার একটা ম্যাজিক টেস্ট থাকবে, 5টা প্রশ্ন দিব, 5টা প্রশ্নের আনসার কে কার আগে দিতে পারে আমি সেটা দেখবো, মানে লাস্ট এতদিনের পড়াগুলো কতটুকু কার্যকরী সেটা দেখবো। এবং আমি বলে রাখি আজকে থেকেই তোমার ইন্টারমিডিয়েটের মিশন শুরু, এতদিন শুরু হয়নি কিন্তু, আজকে থেকে আমি জায়গা মতো ঢুকে গেছি। এখন সপ্তাহে 3টা করে ক্লাস হবে, তুমি কয়েকদিন পর দেখবা কত কিছু পড়ে ফেলতেছো। এক এক ক্লাসে তুখর বেসিক হবে, কোনো টেনশন নাই। তবে বেসিকগুলো নিয়ে তোমাদের খুব আমাদের ঝামেলার কোনো কিছু নাই। আমি জাস্ট এখন বলবো তোমাদের সামান্তরিক সূত্র আমি অলরেডি সূত্র পড়াইছি, বাট প্রমাণটা প্রয়োজন আছে। এখন বলো প্রমাণটা এখন করাই দিব কিনা, করাইলে আমার তোমাদেরকে আরো মোটামুটি 15-20 মিনিট ক্লাস করতে হবে। আমি রিকোয়েস্ট করবো সেটা করতে পারলে তোমার জন্য বেটার। তোমরা ইচ্ছুক কিনা বলো, যদি তোমরা আজকেই করতে ইচ্ছুক আমি আজকেই করাই দিব। হ্যাঁ, যেহেতু আমার এখন এরপর আর কোনো শিডিউল নাই, আমি এখন ফ্রি আছি, যার কারণে আমি করাই দিতে পারবো। তাহলে বলো তোমরা একটু কমেন্টে বলো, আমি দেখি কমেন্ট পড়ে আমি উৎসাহ যদি পাই তাহলে করাবো। ওকে, অনেকে বলতেছে করাই দিতে, তাহলে আমরা অবশ্যই করাই দিব। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, প্রমাণটা করাই দিই। আজকের ক্লাসে একটু বেশি প্রমাণ হয়ে যাচ্ছে, বাট বেসিক ক্লিয়ার করো, কোনো টেনশন নেই। আচ্ছা দেখি এবার তাহলে আমরা, মনে আছে আমরা ভেক্টরের ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম ভেক্টরকে যোগ করার জন্য, তাহলে আমরা একটু লিখি। আমরা 2টা ভেক্টরকে যোগ করব, বিয়োগ আগামী ক্লাসে শেষ হবে। আবারও বলতেছি আজকে বিয়োগ না, আজকে খালি যোগ। 2টি ভেক্টরকে যে আমি যোগ করব, যোগের জন্য অনেকগুলো সূত্র আছে। এই যোগের যে সূত্রগুলা, এগুলো আলাদা আলাদা করে তপন স্যারের বইতে পাবা না, বাট ইসাক স্যারের বইতে পাবা। তো তোমার কাছে ইসাক স্যারের বই থাকুক আর না থাকুক, আমার শীট আছে না, আমার শীটের মধ্যে সবগুলো সাজানো আছে। আমার শীট হচ্ছে সবগুলো বই মিক্স করে সুন্দর করে সাজিয়ে লেখা আছে। তাহলে আসো, 1 নম্বরে তুমি পাইছিলা সাধারণ সূত্র, মানে ভেক্টর যোগের 1 নম্বর সূত্র হচ্ছে সাধারণ সূত্র। এরপর 2 নম্বর সূত্র ছিল হচ্ছে, মানে আমি ভেক্টর যোগ করার জন্য 2 নম্বর সূত্র ছিল আমাদের উপাংশ সূত্র, সরি ত্রিভুজ সূত্র। 2 নম্বর ছিল ত্রিভুজ সূত্র। এরপর 3 নম্বর সূত্র হচ্ছে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। এরপর 4 নম্বর সূত্র হচ্ছে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। এরপর 5 নম্বর হচ্ছে উপাংশ সূত্র, উপাংশ সূত্র। আপাতত একটা জিনিস খেয়াল করে দেখো, আমি সাধারণ সূত্র পড়ে ফেলছি। কিভাবে? আমাদের একটা ভেক্টর আজকে দেখাইলাম, তার শীর্ষবিন্দুতে অন্য একটা ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে প্রথমটা থেকে পরেরটার দিকে আমার কি নির্দেশ করে, ভেক্টরটির লব্ধির মান এবং দিক নির্দেশ করে। ত্রিভুজ সূত্র আজকে অ্যাপ্লাই করছি। একই ত্রিভুজের ক্রমানুসারে যারা একই দিকে তাদের যোগফল অন্যটার সমান, আর তিনটা একই ক্রম হলে তিনটার যোগফল সমান। এরপর বহুভুজ সূত্র আগে পড়া ফেলছি। ইভেন লাস্ট ক্লাসে আমরা এটা অনেকগুলো বহুভুজের এক্সাম্পল দেখাইছিলাম, অনেক বেশি বুঝ থাকলে সেখানে কিভাবে করতে হয় সেটা দেখাইছিলাম। এবার আসলে সামান্তরিক, এটা দিয়ে আমরা ফর্মুলা দিয়ে অলরেডি ম্যাথ করাই ফেলছি, খালি প্রমাণটা করা নেই, সেটা এখন করাই দিব। আর উপাংশ, উপাংশ হচ্ছে কি জানো? উপাংশ কি জানো? উপাংশ হচ্ছে পড়াইনি বলে পড়াইছিলাম,
পড়াইনি বলে একটু পড়িয়েছি। একটা জিনিস তুমি খেয়াল করছো, তোমার কিন্তু আমি গত ক্লাসে স্মরণ ভেক্টর পড়ানোর সময় অনেক আই জে কে এর অনেক কাহিনী বলে ফেলছি। এগুলোকে আসলে এক একটা উপাংশ বলে। তো খেয়াল করে দেখো, আমি কিন্তু একবারও উপাংশ কথাটা উল্লেখ করি নাই, কারণ তোমাদের ওই কথাটা উল্লেখ করলে তোমরা কনফিউজড হয়ে যাবে, কারণ এটা কি তুমি এখনো জানো না, ওই কারণে জানার দরকারও নাই। আমরা নেক্সট সামনে উপাংশতে আসলে তখন জানবো, আপাতত সামান্তরিক পর্যন্ত জানবো। বাট ওইগুলো যেভাবে পড়াইছি সেভাবে তুমি পড়ো, দেখবা কালকে নেক্সট ক্লাসের পরের ক্লাস থেকে আগে যা পড়ছি সব হুবহু কাজে লাগতেছে এবং আমরা আগাই যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা দেখি। তো আমাদের এগুলো সবগুলো আমাদের পড়ানো হয়ে গেছে, তার মধ্যে আমরা সামান্তরিক সূত্র আজকে পড়াবো, নেক্সট বাকিগুলো আমাদের পরে। তবে সামান্তরিক সূত্রের মেইন বেসিকটা আমরা আগে পড়াই ফেলছি। আমরা এখন শুধুমাত্র ওই সামান্তরিক সূত্রের লব্ধির মান এবং দিক নির্ণয় এই কনসেপ্টটা খালি প্রমাণ করাবো, আমরা শুধুমাত্র প্রমাণ করাবো। একজন বললো আমার শীট কই পাবা, আমি লেকচার শীট অলরেডি গ্রুপে আপলোড দিছি, লেকচার শীটটা আপলোড দিয়ে দিছি, তুমি গ্রুপটা চেক করলেই পাবা। আমার এই যে গ্রুপটা, যে গ্রুপে এখন ক্লাস হচ্ছে, এই গ্রুপটা তুমি চেক করলে আমার লেকচার শীটে পেয়ে যাবা। আর অথবা গ্রুপের যে টপিকস আছে না, ওই টপিকসে কয়েকটা সেকশন আছে, দেখিও সেকশনে যেমন ফিজিক্স লাইভ ক্লাসে তুমি ক্লিক করলে ফিজিক্সের এই যাবৎকালের সবগুলো লাইভ ক্লাস চলে আসবে। ওইখানে ফিজিক্স বোর্ড পিকচার একটা আছে, ওটার মধ্যে ক্লিক করলে দেখবে এই যাবৎকালে যতগুলো বোর্ডের পিকচার দিচ্ছি সবগুলো চলে আসবে। তোমরা তো ওই এমনি খুঁজতে গেলে ঝামেলা, যে পরিমাণ গ্রুপে পোস্ট। আর একটা হচ্ছে সেকশন থাকবে ফিজিক্স পিডিএফে ক্লিক করলে যতগুলো পিডিএফ দিব সবগুলো পেয়ে যাবে। ইভেন আমি তপন স্যারের বইয়ের পিডিএফও দিছি প্রথম অধ্যায়। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের এতটুকু শেষ। ওকে, আমরা একটু তাহলে সামান্তরিক সূত্রটা পড়ায় ফেলি। হ্যাঁ, প্রমাণ দেখাই দিব। আচ্ছা দেখো, কোনো টেনশনের কারণ নাই, একেবারে খুবই সোজাভাবে আমরা পড়াবো। নামটা কি ভাইয়া? সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র। এবার দেখো সামান্তরিক সূত্র কি বলে, দেখো কি বললো, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, আমি কিন্তু সামান্তরিক সূত্রের শর্তগুলো এখানে বলে ফেলবো। কোন একটা নির্দিষ্ট বিন্দুতে দুইটি ভেক্টর যদি, তাহলে দেখো কোন একটা নির্দিষ্ট বিন্দুতে দুইটি ভেক্টর কার্যরত থাকলে, তাহলে কয়টি ভেক্টর? দুইটি। কোন একটা নির্দিষ্ট বিন্দুতে, তাহলে একই বিন্দুতে দুইটি ভেক্টর কার্যকর আছে। এই ভেক্টরটাকে নাম দিলাম পি ভেক্টর, এই ভেক্টরটাকে নাম দিলাম কিউ ভেক্টর। যদি কার্যরত থাকে তাহলে ওই দুইটা ভেক্টরকে নিয়ে যদি একটা সামান্তরিক ড্র করি, তাহলে দেখো সামান্তরিক আঁকার নিয়ম কি? সামান্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এটার সমান এবং সমান্তরাল করে একটা এদিকে টানবো, এটা সমান সমান্তরাল করে একটা এদিকে টানবো, তাহলে দেখো এটা হয়ে গেছে একটা সামান্তরিক। এবার আমরা একটু অন্যভাবে বলবো কি, অলরেডি আমি প্রথমে একটা কনসেপ্ট বললাম, কোন একটা বিন্দুতে দুইটা ভেক্টর কার্যরত আছে, তাদেরকে নিয়ে একটা সামান্তরিক ড্র করলাম। তাহলে বলো তো, এই দুইটা ভেক্টর যদি মনে করো একজন এইদিকে টানতেছে কোন একটা বস্তুকে, আরেকজন এইদিকে টানতেছে, বস্তুটা কোথায় যাবে? মাঝামাঝি কোথাও যাবে। এবং প্রকৃতপক্ষে বস্তুটা কোন দিকে যায়? এদেরকে যদি কোনো সামান্তরিক ড্র করি, সে ওই সামান্তরিকের কর্ণ বরাবর যায়। কোন বরাবর যায়? যদি কোনো সামান্তরিক ড্র করি, সে সামান্তরিকের কর্ণ বরাবর যায়। তাহলে একটু খেয়াল করো, সামান্তরিকের যদি কর্ণ বরাবর যায়, এই সামান্তরিকের কর্ণ বরাবর সে যাচ্ছে। এখন একটু খেয়াল করে দেখো তো, এই জিনিসটাকে আমরা বলি আর ভেক্টর। এটা কি বলতেছি? আর ভেক্টর। এখন বলো, এটা যদি পি ভেক্টর হয়, এটাও পি ভেক্টর বলা যায়, তাহলে আমি এটাকেও চাইলে পি ভেক্টর বলতে পারবো, কিন্তু তার কারণ নাই। এটা কিউ ভেক্টর হলে এটাকেও কিউ ভেক্টর বলা যায়। একটু চিন্তা করে দেখো তো, পি কিউ আর এই তিনটা মিলে একটা ত্রিভুজ গঠন করে না? তাহলে আমি এই যে একই ক্রমে কে কে আছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, তাদের যোগফলটা কি বলতে পারি? বিপরীত ক্রমে যেটা আছে আর। এবং আমরা বলছিলাম দুই বা ততোধিক ভেক্টরের যে ভেক্টর যোগফল, অর্থাৎ পি এবং কিউ কে যোগ করলে যে যোগফলটা পাচ্ছ তাকে আমরা বলি কি? লব্ধি। তাহলে আমরা বলতে পারি আরটাকে আমরা কি বলবো? লব্ধি। কথা হলো কার লব্ধি? যাদেরকে যোগ করে পাইছো তাদের লব্ধি। এর মানে পি এবং কিউ এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে কি? আর। এখন আমার কাজ হচ্ছে, লব্ধি একটা কি? ভেক্টর না? দুইটা ভেক্টরকে যোগ করে যে লব্ধি পাচ্ছি সেটা একটা ভেক্টর। এখন আমার টার্গেট হচ্ছে এই লব্ধি তার মান কত, এই লব্ধির মান বের করতে হবে, এই লব্ধি তার দিক বের করতে হবে, মানে সে কোন দিকে কার্যরত থাকে। তাহলে আসো এবার আমি পয়েন্টগুলোর নাম দিই। সাপোজ এটাকে এই পয়েন্ট যেটা, এটাকে মনে করে নাম দিলাম ও বিন্দু, এটাকে নাম দিলাম এ বিন্দু,
এটাকে নাম দিলাম বি বিন্দু, এটাকে নাম দিলাম সি বিন্দু। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে নাম দিলাম হচ্ছে আলফা। তাহলে আলফা মানে কি? তাদের মধ্যবর্তী কোণ। এবার লব্ধি যেটা, লব্ধির মান কতটুকু? লব্ধির মান হচ্ছে এতটুকু ও বি। এর মানে ও বি অংশ যেটা, তার দৈর্ঘ্য আমাকে বের করতে পারলে আর বের হয়ে যাবে। দিক কোন দিকে? পি ভেক্টরের সাথে মনে করো এই থিটা ডিগ্রি কোণে আছে। তাহলে থিটা মানে কি? পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে। এবার আসো ভাইয়া, আমার কি বের করতে হবে? আমার এখান থেকে ভাইয়া এই লব্ধিটার মান বের করতে হবে, লব্ধিটার দিক বের করতে হবে। কিন্তু আমার আফসোস, আমি পারি না। কিন্তু যদি ভাইয়া আপনি আমাকে বলতেন এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। এ ভেক্টরের মানকে তো আমরা এ দ্বারা প্রকাশ করি, বি ভেক্টরের মানকে বি দ্বারা, সি ভেক্টরের মানকে সি দ্বারা। তখন আমি পারতাম কিভাবে ভাইয়া? এখান থেকে বলতে পারতাম সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এর মানে সি সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখান থেকে বলতে পারতাম tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি বি বাই এ, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স বি ডিভাইড বাই এ। পারতাম না? জি ভাই পারতাম। তাহলে আমার লেকিসটা কোন জায়গায়? লেকিসটা হচ্ছে ভাইয়া, যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হইতো তাহলে আপনি পিথাগোরাস অ্যাপ্লাই করে দিতেন, আর আমার ত্রিকোণমিতিক অনুপাত tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে आंसर পেয়ে যাচ্ছি। ঠিক কি না? জি ভাই ঠিক। তাহলে আমার টার্গেট সেটা। কি বানাবো? আমার এই আর বের করব না? এই আর এবং থিটা বের করার জন্য তাহলে আমি এটাকে আর এর সমতুল্য ধরতে পারি, এটাকে থিটার সমতুল্য ধরতে পারি। এখানে একটা সমকোণী ত্রিভুজ বানাই ফেলবো। ওই সমকোণী ত্রিভুজ থেকে আমি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করলে आंसर বের হয়ে যাবে। তাহলে আসো আমরা একটু টেকনিক্যালি পড়াচ্ছি। দেখো টেকনিক্যালি পড়াচ্ছি, আমি টেকনিক্যালি পড়াচ্ছি। দেখো, কারণ টেকনিক্যালি না পড়লে আসলে ফিজিক্সের যে মোটা বই পারবা না মনে রাখতে। টেকনিক্যালি পুরো বেসিকটা ক্লিয়ার রাখবে, দেখো খুব মজা পাবো ফিজিক্সে। আর মনে না রাখলে ভাই ফিজিক্স মানে ফাঁসি। আমি তাও অনেক দেখে দেখে অনেকে বলে ভাই আমি একটু হাসি, হ্যাঁ তখন তাও হাসি আসে না, গুতাইলেও হাসি আসে না ফিজিক্স দেখে অনেকে। বাট আমি আশা রাখতেছি প্রপারলি করো, টেনশন হবে না। এবার আসি ভাই, কি করব? সমকোণী ত্রিভুজ বানাবো। আসো, এইটাকে অতিভুজ ধরে এখান থেকে যদি লম্ব টানি, এটাকে যদি বর্ধিত করি, এই পয়েন্টটাকে এ বি সি তো নাম দিলাম, এটাকে নাম যদি দিই ডি। এই খেয়াল করে দেখো তো, এখন সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে আমি কি এখন একটা কথা বলতে পারি ভাইয়া? ও বি ডি, ও বি ডি ত্রিভুজ। কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ভাইয়া আমি জেনে গেছি ওবিডি কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। পি ভেক্টর যদি এটা হয় তার মান হচ্ছে পি ভেক্টরের মান, কিউ ভেক্টর যদি এটা হয় তার মান হচ্ছে কিউ, আর ভেক্টর যদি এটা হয় তার মান হচ্ছে আর। এটা আমরা জানি, জাস্ট তাও মনে করে দিলাম। অর্থাৎ উপরে ভেক্টর, আমরা তো এখানে শুধুমাত্র মান বিবেচনা করব, আমি দিক বিবেচনা করতেছি না, কারণ দিক বিবেচনা করেই তুই সূত্র করতেছি সমকোণী। তাহলে আসো আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানে কি? ও বি স্কয়ার সমান কে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের ভূমিটা কে? ওডি। তাহলে আমরা বলতে পারি ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ঠিক কি না? জি ভাই ঠিক। এবার একটু দেখেন তো ভাইয়া, পরীক্ষায় কিন্তু আপনাকে এগুলো তো দেওয়া থাকবে না, পরীক্ষায় দেওয়া থাকবে পি এবং কিউ। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এই দৈর্ঘ্যটা হচ্ছে পি এবং ভাইয়া এই দৈর্ঘ্যটা হচ্ছে কিউ। এই কোণটাকে আলফা বললে এটাকে অবশ্যই আলফা বলা উচিত, সোজা হিসাব। এই কোণটা আলফা হলে এই কোণটা আলফা। আচ্ছা বলেন তো ভাইয়া, আপনি যে বললেন ও থেকে ডি, ও থেকে ডি কি পুরোটা আপনি জানেন? না ভাইয়া, আমি ও থেকে এ পর্যন্ত জানি, সেটা হচ্ছে পি, আর এডিটা আমি জানি না। তাহলে যেটা জানি ওটাতে ভাগ করে ফেলি। তাহলে ওডি সমান বলতে পারি ও এ প্লাস এডি। তাহলে আমি ওডি এর জায়গায় লিখলাম ও এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এই তুমি একটু চিন্তা করো তো, সামথিং প্লাস সামথিং হোল স্কয়ার, তোমার কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করতে ইচ্ছে করে না? ভাই আমার তো করে।
করবে না কেন? এটা দেখলে কার না ইচ্ছে করবে ভাই? ম্যাথমেটিক্সের খুবই সুন্দর একটা জিনিস ভাই, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস বি স্কয়ার, অত্যন্ত খুবই সুন্দর একটা জিনিস, হ্যাঁ, মনোমুগ্ধকর। আমি সেই কাজটা করব। তাহলে সামথিং প্লাস সামথিং স্কয়ার সমান ফর্মুলা করি ও এ স্কয়ার প্লাস 2 ও এ এডি প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ভাই কাকে জানি কাকে জানি না? ও এ জানি, এটা মানে হচ্ছে পি। ও এ জানি, এডি জানি না, জানি না মানে এটা বের করব। এবার এডি স্কয়ার বিডি স্কয়ার যদিও জানি না, বাট একটু টেকনিক অ্যাপ্লাই করি তো। এটা মানে হচ্ছে এডি স্কয়ার, এটা মানে বিডি স্কয়ার। আচ্ছা তুমি যদি এই ছোট্ট ত্রিভুজটা চিন্তা করো না, এটা তো সমকোণী ত্রিভুজ। তাহলে এই ছোট্ট ত্রিভুজের মধ্যে বলো তো, এটা ভূমি, এটা লম্ব, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার কি বলবো? অতিভুজ স্কয়ার না? এর মানে এটাকে আমি এ বি স্কয়ার বলতে পারি। তাহলে আমি ঠিক সেম কাজটাই করব ভাইয়া। কি করব? আমি বলবো ও এ স্কয়ার প্লাস 2 ইনটু ও এ এ বি প্লাস এটাকে আমরা লিখতে পারি এ বি স্কয়ার। এবার দেখো ও এ মানে হচ্ছে পি, ও এ বি মানে হচ্ছে কিউ। আমি জানি না কোনটা, এডিটা জানি না, মানে এডি যেটা এটা আমরা জানি না। এবার আসি এডিটা কার অংশ। দেখো ভাইয়া এডি যেটা সেটা হচ্ছে এই ত্রিভুজের অংশ। তো আমি একটু এই দিকটা মুছে ফেলি, আমি একটু, আচ্ছা এগুলো আমি ছবি তুলছি কিনা জানি না, তাও একবার তুলে ফেলি আরেকবার। আমি একটু এদিক মুছে ফেলি ভাইয়া, কাজ করা লাগবে। দেখেন তো ভাইয়া এডি আমি জানি না, তাহলে এডি হচ্ছে এই যে ত্রিভুজটার অংশ, ঠিক কি না? তাহলে আমি যদি এই ত্রিভুজটা চিন্তা করি, এই ত্রিভুজটা দেখতে এরকম না? এটা হচ্ছে ভাইয়া এ বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এই কোণটা আলফা, এটা হচ্ছে বি বিন্দু। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম কার মান তোমার লাগবে? ভাইয়া ভূমির মান আমার লাগবে, এটা। কার মান তুমি জানো? ভাইয়া অতিভুজের মান জানি, কিউ। হ্যাঁ সোজা হিসাব তো। তুমি এটা জানো না, এটা জানতে চাচ্ছ। তাহলে কার কার মধ্যে রিলেশন? একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে ভূমি। ভূমি এবং অতিভুজের মধ্যে রিলেশনকে আমরা কি বলি? কস বলি। তাহলে আমরা বলতে পারি কস, এখানে কোনটা হচ্ছে আলফা, কস আলফা সমান কি? ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এ বি। তাহলে আমরা এডি সমান কি বলতে পারি? এ বি কস আলফা। যেভাবে বলা যায় সেটা আমরা বসাই দিই। ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ, এডি এর জায়গায় বসাবো এ বি কস আলফা, এ বি কস আলফা প্লাস এ বি স্কোয়ার। এটা কার মান? ও বি স্কোয়ারের মান। এবার সোজা হিসেবে ভাইয়া ও বি মানে কি? আর। তাহলে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো একটু সাজাই যদি লিখি, এবার লেখা যায় আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ আলফা। এটা হচ্ছে লব্ধির মান। অনেকে আমাকে প্রশ্ন করবে ভাইয়া আপনি রুট দিয়েছেন প্লাস মাইনাস দেন নাই কেন? দেখো আমি তো এখানে লব্ধির মানটা বিবেচনা করতেছি। এখানে লব্ধির মান এতটুকু জাস্ট ধনাত্মক রাশিটা, হ্যাঁ, এখানে আমার কোনো ঋণাত্মক আসবে না, ওই কারণে আমি শুধুমাত্র আমাদের ধনাত্মক নিলাম। তাহলে আমাদের দেখো লব্ধির মানের ফর্মুলা পেয়ে গেলাম আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তাহলে আমরা এটাকে হেডলাইন দিলাম লব্ধির মান। লব্ধির মান নির্ণয় করে ফেললাম। আমাকে একটু বলো তো ভাইয়া এই লব্ধির মান যে নির্ণয় করলাম এতটুকু আমরা বুঝছি কিনা, মানে এখানে কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা একটু কমেন্টে বলো তো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হলে লব্ধির দিক অলরেডি অল্প কয়েক লাইনে মিলে যাবে, কয়েক লাইনে মিলে যাবে। তাহলে আমি জাস্ট যে কাজটা করলাম ভাইয়া, আমি লব্ধির মান বের করবো এটা। এখন এটা বের করতে হলে আমি তো, এটা তো আর সমকোণী ত্রিভুজ না, সবসময় তো হবে না, ওই জন্য আমি সমকোণী ত্রিভুজ নিয়ে নেই। এখন আমি সমকোণী ত্রিভুজ বানাইছি, লম্ব টেনে সমকোণী ত্রিভুজ বানাইলাম, পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, এই দৈর্ঘ্যটাকে আমি এটা প্লাস এটা লিখলাম কারণ এটা আমি জানি। এরপর আমি এখানে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা করলাম। আমি এখানে একটা রাশি পেয়ে গেলাম এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, আর এই ত্রিভুজ থেকে বলা যায় এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান এটা স্কয়ার। আর এদিকে আমার বাকি আছে কি? সবকিছু জানি,
এটা জানি পি, এটা জানি কিউ, জানি না শুধুমাত্র এডি। এডিটা কোথাকার অংশ? এখানকার অংশ। এই ত্রিভুজের মধ্যে আমি এডি জানি না, বাট কিউটা জানি, মানে অতিভুজ জানি, ভূমি জানি না। তাহলে আমি অতিভুজ আর ভূমির মধ্যে রিলেশন কার? কজের। তাহলে আমি এখান থেকে অতিভুজটা ভূমিটা বের করলাম অতিভুজের মাধ্যমে, সেটা বসাই দিলাম, মান বসালে আনসার বের হয়ে গেল। সূত্রটাকে সাজাই লিখলাম r = √p² + q² + 2pq cos আলফা। তাহলে এতটুকু বুঝছি কিনা ভাইয়া? আমরা এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? আচ্ছা, একজনে প্রশ্ন করলো ভাইয়া রুট দিলেন কিন্তু প্লাস মাইনাস দিলেন না, এটা আমি আবার বলবো। জি ভাইয়া বলবো। আচ্ছা তাহলে হ্যাঁ, কেন দিই নাই দেখো আমি বলি। এটা কি একটা, আমি তো দেখো এখানে কিন্তু লব্ধির মান নির্ণয় করতেছি। তাহলে লব্ধির যখন মান নির্ণয় করতেছি, এখানে কিন্তু আমি কোনো দিক বিবেচনা করতেছি না। তো মান সাপোজ সিম্পল, তুমি চিন্তা করো, আমি এটাকে একটা বাস্তব এক্সাম্পল দিই। বাস্তব এক্সাম্পল হলো, তোমার আমার মনে করো এখানে কেউ দড়ি দিয়ে বেঁধে দিল। সাপোজ আমি দড়ি দিয়ে বেঁধে দিই, এটা সেই কাঙ্ক্ষিত দড়ি। এই যে দেখো, দড়ি দিয়ে বেঁধে একজনে এইদিকে একজনে এইদিকে টানে। তাহলে দেখো তো, একজনে এদিকে মনে 10 নিউটন বলে টানে, আরেকজনে এদিকে আমার মনে করো 15 নিউটন বলে টানে। তাহলে দুইজনে যখন টানে, এই তোমার কি মনে হয় আমি কি দাঁড়াই থাকবো? না। ওরা যেহেতু একজন এদিকে টানতেছে আরেকজন এদিকে টানতেছে, আমিও যেদিকে লোভ দিই সেদিকে চলে যাব। তাহলে ওই যে আমি বলি ইটা আমারে এত বলে টানে, ইটা আমারে এত বলে টানে, তাহলে আমি যাচ্ছি কত বলের টানে? ওই কত বলের টানে এত নিউটন। এই এত নিউটন সবসময় ধনাত্মক রাশি। মানে তোমাকে জিজ্ঞেস করবে একজন এত বলে টানতেছে আরেকজন এত বলে, তুমি কোন বলে যাচ্ছ? এই তুমি কোন বলে যাচ্ছ সেটা ধনাত্মক রাশি। এর মানে লব্ধিটা সবসময় ধনাত্মক, কারণ তুমি শুধুমাত্র ওই বলের মানটা জানতে চাচ্ছ, ভেক্টরের মানটা জানতে চাচ্ছ। ওই কারণে এখানে কোনো ঋণাত্মক আসবে না। আশা করি বুঝাইতে পারছি। ওই কারণে আমরা প্লাস মাইনাস দিনে শুধুমাত্র প্লাস দিলাম। ওকে, যে জিজ্ঞেস করছিলা সে একটু আমাকে বলো যে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, কেন আমি প্লাস মাইনাস দিই নাই। ক্লিয়ার না হলে প্রয়োজনে আবার বলবো। এবার আসি লব্ধির দিক ভাইয়া। লব্ধির মান শেষ, এবার হচ্ছে লব্ধির দিক। এই লব্ধির দিক পরে আমরা আজকের ক্লাস শেষ করে দিব। এরপর আমরা আগামী ক্লাসে ভেক্টর বিয়োগ করাবো আর ভেক্টর যোগটা। এই যেমন এখানে আলফার মানটা 0 ডিগ্রি হলে কি হবে, 100 ডিগ্রি হলে কি হবে, 90 ডিগ্রি হলে কি হবে, কোন সময় কোন ধরনের হয়, বাড়ে না কমে, এই ধরনের কিছু এক্সপ্লেনেশন নেক্সট ক্লাসে শুরুতেই করাবো। এবং আগামী ক্লাস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্লাস, ভেক্টর যোগ এবং বিয়োগের কম্বিনেশন। মানে সবাই যে কাজটা করে ভাই, ভেক্টর যোগ করতে পারি কিন্তু ভেক্টর বিয়োগটা করতে গেলে কেমন জানি মাথাটা চুলকায়। আমি বলি মাথাটা চুলকানোর কোনো কারণ নাই, কারণ নেক্সট ক্লাসে আমি বুঝাচ্ছি ভেক্টর বিয়োগ কিভাবে করতে চাই। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এবার লব্ধির দিক নির্ণয় করবা। আসো তো ওই আবার আগের কথা, লব্ধির দিক মানে কি? এই লব্ধিটা পি ভেক্টরের সাথে, কারণ দেখো আমি বলতেছি আমি এদিকে যাচ্ছি, আমাকে তো একটা দিক বলতে হবে কারো সাপেক্ষে। তাহলে কার সাপেক্ষে দিকটা নিলাম? পি এর সাপেক্ষে। কিউ এর সাপেক্ষে হইতে পারে, সেটা আমরা আগামী ক্লাসে বলবো, অলরেডি আগে একবার বলছিলাম। তাহলে পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে যায়? থিটা ডিগ্রি কোণে। এই থিটাটাই হচ্ছে লব্ধির দিক, এই থিটা বের করতে হবে। তাহলে আবার আগের মতো সমকোণী ত্রিভুজ অলরেডি বানানো আছে। তাহলে আমরা বলতে পারি ভাই, এই যে এখানে আমরা থিটাটা চাই, তাহলে tan থিটা যদি বলি, আমি একটু উপরে লিখি, tan থিটা যদি আমি বলি, tan থিটা সমান কি? লম্ব ডিভাইড বাই ভূমি। এই যে থিটা, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের অংশ, তাহলে লম্ব কে? বিডি। লম্ব হচ্ছে বিডি। লম্ব ডিভাইড বাই ভূমি, ভূমি হচ্ছে কি? ওডি, ও ডি। এবার আসো বিডিটা বিডি এর মতোই থাকুক, ওডিটা তো আবার দুইটা অংশ, একটা জানা আর একটা অজানা। তাহলে আমি একটা কাজ করি ভাইয়া, উপরে বিডি আছে, নিচে ওডিটাকে লেখা যায় ও এ প্লাস এ ডি। একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এই যে এখানে জানি কার মান, দেখো এখানে ও এ যেটা, এই ও এ আমরা জানি পি, এখানে বিডি যেটা এটা আমরা জানি না, এডি যেটা এটা আমরা জানি না। খেয়াল করে দেখবা বিডি এবং এডি দুটোই কিন্তু ছোট্ট ত্রিভুজের অংশ। ছোট্ট ত্রিভুজটা এখানে আছে, অলরেডি একটু আগে যে ক্যালকুলেশন করছিলাম, এডি আমার ক্যালকুলেশন করা আছে কি? এবি কজ আলফা। তাহলে আমি এডি এর মান অলরেডি জানি, তাহলে আমি এডি এর মান কি বলতে পারি? ও এ প্লাস এডি টা অলরেডি ক্যালকুলেশন করা আছে আমাদের কি? এ বি কজ আলফা। তাহলে এ বি কজ অফ
আলফা। উপরে আছে বিডি। এবার আসো তুমি এই ত্রিভুজের চিন্তা করো, তুমি কার মান বের করবা? ভাই আমি বের করব হচ্ছে বিডি এর মান, এটা আমি চাই। এবার জানি কোনটা? ভাইয়া জানি হচ্ছে অতিভুজটা। তাহলে লম্ব আমার চাই, অতিভুজ আমার জানা আছে। তাহলে লম্ব আমি জানতে চাচ্ছি, অতিভুজ আমি আগে থেকেই পাচ্ছি। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? ভাইয়া সাইন। তাহলে একটু ফর্মুলা করে ফেলেন না, সাইন কোনটা হচ্ছে আলফা, সাইন আলফা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে কে? অতিভুজ হচ্ছে এবি। তাহলে বিডি বাই এবি। তাহলে এখান থেকে বলা যায় বিডি ইকুয়ালস টু এবি সাইন আলফা বলা যায়। এই বিডি ইকুয়ালস টু এবি সাইন আলফা, এটা আমরা এখানে বসাই দেব। তাহলে বিডির জায়গায় আমরা কি বসালাম? এবি সাইন আলফা। তাহলে আমরা বলতে পারি এটা কার মান? tan থিটা এর মান। সুতরাং tan থিটা ইকুয়ালস টু এবি মানে কি? এবি মানে হচ্ছে কিউ। তাহলে বলা যায় কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এ মানে কি? ও এ মানে হচ্ছে ফি, ফি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে tan থিটা এর মান। তোমার লাগবে থিটা, সুতরাং বলতে পারি থিটা সমান tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটা হচ্ছে থিটা এর মান। তাহলে আমরা আশা করি দিকটা নির্ণয় করতে পারবো। তাহলে আমার এই যে, হ্যাঁ তোমরা কেউ যাবা না কিন্তু, কারণ তোমাদেরকে বলছিলাম 5টা প্রশ্ন আমি তোমাদেরকে করবো, তোমরা পারো কিনা। তাহলে সেটা তো আর ক্লাসের অংশ না, একটু ওয়েট করাই যায়। আমার বিশ্বাস আছে তোমরা পারবা। যেরকম তোমাদের অ্যাক্টিভিটি দেখতেছি, আমি যথেষ্ট খুশি তোমাদের অ্যাক্টিভিটি দেখে। অনেকেই যথেষ্ট সিরিয়াস, এটা যথেষ্ট ভালো। একদিনও অল্প একটু আগায় যাবা মানে তুমি অন্য থেকে আগায় আসো, আমার কথা হচ্ছে এটাই। ওই কারণে তোমাদের এখন থেকে শুরু করা। অনেকে বলে কলেজে ক্লাস শুরু হয়নি, না হয় কি হয়েছে, পড়া তো পড়তেই হবে। তো দিকে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্টে জানো। আমার দিক নির্ণয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা জানো। আমি জাস্ট কি করলাম, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এখন আমার যা যা জানা লাগবে সেগুলো ওই যে ওই ত্রিভুজ থেকে আমি বের করে ফেললাম, দেন কাজ শেষ। এতটুকুর মধ্যে ভাইয়া কোনো প্রবলেম থাকলে বলো। তাহলে হয়েছে ভাইয়া। আগামী দিন আমাদের ক্লাসটা হবে আরো মজাদার, কারণ আজকে তো আমাদের দেখো, আমাদের অনেকেই বলবে ভাইয়া আজকের যে ক্লাসটা আমি যদি মানে অ্যানালাইসিস করি, আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে বাজে ক্লাস। কেন? কারণ সবগুলো খালি প্রমাণ। বাট আমি ট্রাই করছি তোমাকে ফুল বেসিক দিয়ে বোঝানোর, যাতে করে বিরক্ত না লাগে বা ঝামেলা মনে না হয়। সবাই এই প্রমাণগুলো হচ্ছে আন্দাজে করে ফেলে, মানে বইতে করা আছে ওরা এভাবে মুখস্থ করে, এটা বের করতে হলে কস করতে হবে, এটা করতে হলে সাইন করতে হবে, কেন করতে হবে সেটা জানো, অটোমেটিক তুমি পারবা। আমরা ম্যাথে ঝামেলা করি একটাই কারণে, আমরা নিজে চিন্তা করে মুখস্থ করে লাভ নাই, তোমাকে টেকনিকটা বুঝতে হবে। তাহলে এবার সবাই কি প্রশ্নের আনসার দেওয়ার জন্য রেডি? বলো সবাই প্রশ্নের আনসার দেওয়ার জন্য রেডি কিনা। আমি তোমাদের এখন একটা করে বোর্ডে প্রশ্ন লিখবো, সবাই আনসার দিবা। সবাইকে আবারও বলতেছি, যারা ক্লাস করতেছ আমি চাচ্ছি সবাই আনসার দিবা। একজন আরেকজনের লিখছে সেটা না। যেমন মনে করো কোনো জায়গায় আছে এত ডিগ্রি, ওই ডিগ্রিটা তুমি ডিগ্রি দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট কি দিবা, তুমি জাস্ট মনে করো 50 ডিগ্রি, তাহলে তুমি খালি 50 দিলে হবে। 50 দিলে আমি বুঝে নিব ডিগ্রি। কোন একটা জায়গায় ভেক্টর আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তুমি এ প্লাস বি লিখলে আমি বুঝে নিব এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে সবাই কমেন্ট করতে থাকবা এন্ড সবাই রেডি কিনা বলো। আগে বলো যে আমি যা পড়াইছি এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা, যতটুকু পড়াইছি ততটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। যতটুকু পড়াইছি ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার কিনা? আমরা শুরু করবো কিনা, পরীক্ষা শুরু করবো কিনা? দেখো পরীক্ষার মধ্যে কোনো মার্কস নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট একটা জিনিসের স্যাটিসফ্যাকশন, মানে তুমি আসলে এতদিন কাজে লাগছে কিনা তোমার পড়াগুলা। তো পরীক্ষা শুরু করবো কিনা। আমি আবারও বলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করতেছি, মানে সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা, শুদ্ধ হোক ভুল হোক। পরীক্ষা শুরু করব। ওকে, আমরা পরীক্ষা শুরু করে দিই। হ্যাঁ, পরীক্ষা শুরু করে দিই। আচ্ছা, আমি বলতেছি আবারও, আমি 5টা প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর মধ্যে তোমার এই জিনিসটা হচ্ছে 5টা না, আরো একটু কম করতে হবে, কারণ কিছু জিনিস আগামী ক্লাসের জন্য। আচ্ছা বলি, আমাদের এদের মধ্যে হচ্ছে তোমার কি এই প্রশ্নগুলোর মধ্যে আবার অপশন আছে, মানে এগুলো এমসিকিউ প্রশ্ন, অপশন আছে, বাট আমি অপশন দিব না, আমি ডাইরেক্ট প্রশ্ন করব। আমার 1 নাম্বার প্রশ্ন আমাদের, আমি শুধু প্রশ্নটাই লিখবো, আমি অপশন লিখবো না, তোমরা ডাইরেক্ট আনসার দিবা। দুইটি সমান ভেক্টর থেকে
দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? এটা হচ্ছে বরিশাল বোর্ড ব 15 সালে আসছিল। বরিশাল বোর্ড 2015 সালের প্রশ্ন। দেখি আনসার করো। দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে মধ্যবর্তী কোণ কত হইতে হবে? আমি একটু টাইম নিয়ে প্রশ্ন করব, কারণ হচ্ছে আমি আবার দেখবো তোমরা আনসারগুলো দিচ্ছ কিনা বা হচ্ছে কিনা। হ্যাঁ, কমেন্ট সবাই একবার যত তাড়াতাড়ি সম্ভব কমেন্ট করবা, কমেন্ট করতে থাকো। দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? একাধারে সবাই শুদ্ধ আনসার বলে কেমনে হবে? সবাই দেখতেছি শুদ্ধ আনসার করতেছ, যাক ভালো লাগতেছে। দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হইতে হবে। তাও আমি একটু বলি, হ্যাঁ সবার আনসার সবার ঠিক আছে। আমি যতগুলো দেখলাম সবাই 180 বললো, 180 ডিগ্রি এটা হচ্ছে আমার আনসার। তাহলে সমান ভেক্টর ভাইয়া কি? সমান ভেক্টর হচ্ছে ভাইয়া এই যে এটা হচ্ছে একটা ভেক্টর, মনে করো এটা আমার আরেকটা ভেক্টর, এটা এ ভেক্টর। তাহলে আমরা এটাকেও বলবো কোন ভেক্টর? এ ভেক্টর। তাহলে দুইটা যদি একই দিকে কাজ করে, আমি তোমাকে একটা জিনিস শিখাই রাখি, আমাদের আগামী ক্লাসে যদি এটা পড়ো, তাও আমি বলে দিই। মনে করো আমার দুইটা ভেক্টর যদি এরকম হয়, দুইটা ভেক্টর যদি কোন একটা বিন্দুতে একই দিকে কাজ করে, এদিকে একটা পি ভেক্টর কাজ করতেছে, এদিকে একটা কিউ ভেক্টর কাজ করতেছে, তাহলে বলো তো পি কিউ এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এই ক্ষেত্রে তাদের লব্ধিটা হবে কি জানো? তাদের লব্ধি হবে তাদের যোগফলের সমান, পি প্লাস কিউ। এটা কেন হয় আগামী ক্লাসে আমরা বলবো, তবে আজকে জাস্ট এটা মাথায় রাখি, দুইটি ভেক্টর একই দিকে কাজ করলে তাদের যোগফল তাদের লব্ধিটা যোগফলের সমান। আবার দুইটি ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, এদিকে মনে করো পি ভেক্টর, এদিকে মনে করো কিউ ভেক্টর, তাহলে তাদের লব্ধিটা কত হয়? আর সমান পি মাইনাস কিউ। পি মাইনাস না বলে আমরা পি ডিফারেন্স বলি, কারণ হচ্ছে আচ্ছা পি মাইনাস কিউ। আমাদের জাস্ট মাথায় রাখবা বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা। যদি পি বড় হয় পি মাইনাস কিউ, যদি কিউ বড় হয় কিউ মাইনাস পি। এবং এটাকে আমরা বলি কি জানো? লব্ধির সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম মান। এটাকে আমরা বলি লব্ধির সর্বনিম্ন মান। আগামী ক্লাসে আমরা দেখব যে এটাকে আমরা লব্ধির সর্বোচ্চ মান বলি, কারণ এর থেকে বেশি হওয়া সম্ভব না আর এর থেকে কমও হওয়া সম্ভব না। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। তাহলে আমাদের দুইটি সমান ভেক্টর কি পাইতে হবে? শূন্য ভেক্টর। এবার দেখো আমার একটা ভেক্টর এদিকে কাজ করে এ, আরেকটা ভেক্টর এদিকে কাজ করে এ। তাহলে দুইটা কেমন ভেক্টর? সমান ভেক্টর। কোন দিকে কাজ করতেছে? বিপরীত দিকে। মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে তাদের লব্ধি কত হবে? একটা থেকে আরেকটা বিয়োগ, তাহলে a মাইনাস a মানে কত? 0। মান কত? 0। আর আমরা জানি যে ভেক্টরের মান 0 তাকে বলা হয় শূন্য ভেক্টর। তাহলে সবাই পারছো, যাক ভালো লাগলো, আমাদের সবাই পারছে এটা। হ্যাঁ, যে সবার প্রথমে আনসার দিছ সে একটু দোকান থেকে একটা চকলেট নিজে নিজে কিনে খেয়ে নিবা। তুমি দোকানে যাবা, একটা কিটক্যাট কিনবা, কিটক্যাট কিনে মানে যারা যারা পারবা, দেখো তুমি 5টার মধ্যে 5টা যারা পারবা তাদের একটা হোমওয়ার্ক হচ্ছে, তুমি বাজারে যাবা, দোকানে যাইয়া বলবা একটা কিটক্যাট দেন, কিটক্যাট টাকা দিয়ে কিটক্যাট কিনে তুমি আমার নাম নিয়ে খেয়ে ফেলবা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার পক্ষ থেকে পুরস্কার। যাক, 1 নাম্বার আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম সবাই পারছে দেখলাম। যাক, এবার আসো 2 নাম্বার। হ্যাঁ, এটা আশা করি সবাই পারবা। 2 নাম্বার, কোন ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়? কতবার যে এই প্রশ্ন আসছে, ভার্সিটি, মেডিকেল, বোর্ড, অনেকবার। তাহলে আমাদের কোন ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়? কোন ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়? আনসার দাও। কোন ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়? কোন ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়? হ্যাঁ, আমি একটু টাইম খেয়ে বলতেছি তোমাদের, তাও আশা করি টাইমগুলো কাজে লাগবে। হ্যাঁ, কোন ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়? দেখে আনসার দাও।
যাক, সবাই পারতেছে। তুমি এত ট্যালেন্ট কেন? আমার তো তোমাদেরকে দেখে হিংসা হচ্ছে, কেমনে তো পারো ভাই। কারণ তোমাদের সাথে আছে ইমু ভাই, আমি তো আর ইমু ভাইকে পাই নাই, ওই কারণে আমরা তখন পারতাম না। যাক, এক একজন বস। তাহলে কোন ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়? আনসার হচ্ছে শূন্য ভেক্টর। কারণ আমরা জানি যে ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয় তাকে আমরা বলি শূন্য, মানে যে ভেক্টরের মান শূন্য তাকে বলি শূন্য ভেক্টর। আর এই শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো কি নেই, দিক নেই। যাক, সবাই পারছো। তাহলে ছবি তুলে নি একটু। এবার 3 নম্বর প্রশ্ন। একটু আগে যদি আনসার বলে দিয়েছি, দেখি কয়জনে কয়জনে আমার কয়জনে আমার সাথে এই যে ক্লাস ঠিকভাবে করতেছো দেখি। আচ্ছা, এটা কিন্তু আসছিল হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 2017-তে আসছিল, কুবো 2017, কুবো 2017-তে এটা আসছিল। ইভেন অনেকবার ভার্সিটি এবং মেডিকেলে এই প্রশ্নটা আসছিল, মানে এই চ্যাপ্টারের অন্যতম ফেমাস একটা প্রশ্ন। এবার আসে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান কোনটি? যশোর বোর্ড জব ও 16। এটা আমি অপশন দিয়ে দিই। ক নাম্বার হচ্ছে এ ক্রস বি, খ নাম্বার এ মাইনাস বি, গ নাম্বার এ প্লাস বি, ঘ নাম্বার এ ভাগ বি। যারা ক খ খ গ টাইপ করতে পারবে না তাদের জন্য এ বি সি ডি টাইপ করো। আমাদের এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান কোনটি? লব্ধির সর্বোচ্চ মান কোনটি? এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান কোনটি? এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান কোনটি? ওমা, সবাই পারে কেন? এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান কোনটি? বলে ফেলো। যাক, সবাই বলতেছে এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে এ প্লাস বি। 3 নাম্বার আনসার, সি নাম্বার আনসার। হ্যাঁ, তাহলে এটা আমি আর বলতেছি না। হ্যাঁ, আনসার তোমাদের ঠিক আছে। যারা এ প্লাস বি বলতেছ তাদের আনসার কারেক্ট। এবার ভাইয়া তিনটা প্রশ্ন করলাম না? এবার আসো 4 নম্বর প্রশ্ন করি। 4 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন আনসার দাও দেখি কয়জনে পারো। 4। কোন ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ওই ভেক্টরটিকে কোন ভেক্টর বলা যায়? কোন ভেক্টর বলা যায়? তোমরা ডাইরেক্ট, যে কেউ যদি ডাইরেক্ট বলতে পারো ডাইরেক্ট বলে ফেলো। আর আমি কয়টা দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে স্বাধীন ভেক্টর। এটা আসছিল তোমার চট্টগ্রাম বোর্ড 2016 সালের প্রশ্ন। আমি মানে বোর্ড প্রশ্নগুলো দেখাচ্ছি, মানে তোমাদের দেখো যে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা তার জন্য। বি, খ নাম্বার হচ্ছে সমরেখ ভেক্টর। গ নাম্বার হচ্ছে বা সি বলতে পারি, গ নাম্বার হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। আর ডি বা 4 নাম্বার হচ্ছে নাল ভেক্টর। দেখি বলো আমাদের 4টার মধ্যে কোনটা আনসার? কোন ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই, মানে শীর্ষ এবং পাদ সেম যদি হয় তাকে আমি কোন ভেক্টর বলি? এটা দেখি কয়জনে পারো। এটা একটু ট্রিকি প্রশ্ন বলতে পারো, মানে অনেকের কাছে একটু ট্রিকি মনে হইতে পারে, বাট আমি আশা করতেছি তোমাদের উপর আমার আশা আছে তোমরা পারবা। কোন ভেক্টরের, প্রশ্নটা খেয়াল করো, কোন ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই,
শীর্ষবিন্দু পাদবিন্দু একই হলে ওই ভেক্টরটিকে কোন ভেক্টর বলা হয়? স্বাধীন, সমরেখ, বিপরীত, নাল। যাক, সবাই পারতেছে। দুই একজন এটা ভুল করতেছে, আমি শুদ্ধ করে দিব, সমস্যা নাই। যাক, তাহলে একটু খেয়াল করি আমাদের। আমি প্রথমত বলি নাল বা শূন্য। প্রথম কথা আমি একটু এক্সপ্লেনেশনে যাই। আমার কথা হচ্ছে স্বাধীন ভেক্টর কি? স্বাধীন ভেক্টর হচ্ছে যে ভেক্টরের আমাদের পাদবিন্দুটা ফিক্সড না, মানে যে কোনো একটা ভেক্টরকে আমি স্বাধীন ভেক্টর বলতে পারবো। সমরেখ মানে কি? সমরেখ কখনো একটা ভেক্টর হয় না, সমরেখ হয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় বা সমান্তরালে থাকে তখন তাদেরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। মনে করো এটা একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, তিনটা ভেক্টর সমান্তরালে বা একই সরলরেখায়, তখন সমরেখ। এর বিপরীত জানো, একটার আমাদের বিপরীত বা ঋণ ভেক্টর মানে হচ্ছে মান সমান তবে দিকটা বিপরীত। নাল মানে হচ্ছে শূন্য ভেক্টর। কি শূন্য ভেক্টরটার নাম হচ্ছে নাল ভেক্টর। উত্তর হবে নাল ভেক্টর। কেন? কারণ দেখো, আমি একটা তোমাদের কথা বলি। মনে করো এটা আমার যে কোনো একটা ভেক্টর, এটাকে আমরা বলি তার পাদবিন্দু, এটাকে বলি শীর্ষবিন্দু। একটা জিনিস চিন্তা করো তো, যে কোনো ভেক্টরের যে মান, তার যে মান, ওই মানটা কতটুকু থেকে কতটুকু? শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দৈর্ঘ্যটা না। এখন শূন্য ভেক্টরের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা কত? 0। এই দৈর্ঘ্যটা 0 মানে কি? তাহলে এই পয়েন্টের মধ্যে কোনো ব্যবধান আছে না। বইতে কিন্তু তুমি লাইনটা ডাইরেক্ট পাবা না, বাট বেসিক ক্লিয়ার করো। আমার পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্বকে আমরা বলি কোন একটা ভেক্টরের মান। শূন্য ভেক্টর বলে আমার এই মানটা 0। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ব্যবধান 0 মানে কি? তাদের মধ্যে কোনো ব্যবধান নাই, মানে তারা একই। তাহলে আমরা বলতে পারি শূন্য ভেক্টরের ক্ষেত্রে তার শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই। শূন্য ভেক্টরের ক্ষেত্রে তার শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই। এবার আসো, আমাদের এটা আমরা আগে করাইছি, তবে আজকে আবার বলি মানে প্রশ্ন করি। এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। বলা হলো পি কিউ, এটা 5 নাম্বার, আজকের জন্য লাস্ট প্রশ্ন। একটু দেরি করে বললাম, তোমাদের আগ্রহ দেখে আমি দেরি করে বলতেছি। পি কিউ আর তিনটি ভেক্টর, আমি একটু দ্রুত লিখতেছি, লেখা সুন্দরের প্রয়োজন নেই, বুঝলে হলো। তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু বরাবর, এটা একটা ফেমাস একটা প্রশ্ন। বাহু বরাবর একই ক্রমে ক্রিয়াশীল থাকলে নিচের কোনটি সঠিক? এ বলো আর ক বলো, বি, খ, সি, গ, ডি, ঘ। আমি বলে দিই, আমাদের এটা বললো পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়ালস টু 0। এটা বললো পি মাইনাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0। এটা বললো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0। আর আরেকটা বললো পি মাইনাস কিউ মাইনাস আর ইকুয়ালস টু 0। এটা দিলে আমাদের আজকের জন্য শেষ। দেখি সবাই আনসার দাও। আজকের ক্লাসটা মানে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করে আমি বলবো, মানে নর্মালি লেকচারের দিক দিয়ে কেউ চিন্তা করলে একটু বোরিং টাইপের লেকচার বলা যায়, কিন্তু যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে আশা করি এটা, আর মানে আমি যেভাবে বুঝাইছি আশা করি বোরিং লাগার কথা না, আর তোমাদের অ্যাক্টিভিটি যথেষ্ট ভালো লাগতেছে। এটা কিন্তু ফেমাস একটা প্রশ্ন। এমন হইতে পারে ওই যে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট দিক নাই, আর এটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা তুমি কোন কলেজের কোনো না কোনো পরীক্ষা পেয়ে যেতে পারো, হুবহু মিলাই দেখিও কলেজে ভর্তি হইলে। যাক, সবাই পারতেছে, এটাই ভালো লাগতেছে, তোমাদের অ্যাক্টিভিটিটা দেখলে ভালো লাগে।
তো আমাদের আজকে তাহলে এতটুকু পর্যন্তই। আমরা 1 ঘন্টার জায়গায় প্রায় 1 ঘন্টা 40 মিনিট ক্লাস নিয়ে নিছি, তাও তোমাদের অ্যাক্টিভিটি আছে, এটাই ভালো লাগতেছে। আর রিকোয়েস্ট করব, কেউ যদি এখনো আমাদের ক্লাস আমার আগের ক্লাসগুলো না করে থাকো, আজকে 7 নাম্বার ক্লাস ছিল, এর আগে 6টা অবশ্যই কভার করবা। আর এখন থেকে যেহেতু সপ্তাহে 3টা, তুমি দেখো পুরো দমে আগাই যাবো। আগামী দিন থেকে দেখবা কি পরিমাণ জিনিস পড়াচ্ছি, অনেক কিছু পড়াবো। হ্যাঁ, তবে এটা 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 মাথায় রেখো, এমন না যে লাভ মেরে মেরে চলে যাব। আমরা বেসিক ক্লিয়ার করে সবগুলো ক্লিয়ার করে পড়বো। এখন তুমি দেখবা তোমার বইতে ফেস কয়েকটা, বাট আমরা পড়াতে গেলে আরো অনেক কিছু পড়ে ফেলতেছি। এটার মর্ম তখনই বুঝবা যখন সৃজনশীল এবং এমসিকিউ সলভ করতে যাবা। কারণ আমরা এমনভাবে পড়াচ্ছি, সিকিউ এমসিকিউতে কোনো প্রবলেম হবে না। যেমন তোমরা অলরেডি অনেকগুলো বোর্ডের সিকিউ আনসার করে ফেলছো। দিনাজপুর বোর্ড দিয়ে 16 সালের প্রশ্ন, আমাদের দিনাজপুর 2016। তো বলো আমার জাস্ট ফাইনালি একটা কথা বলো, আজকের ক্লাসের ইন এন্ড আউটার সবকিছু আমরা বুঝছি কিনা। যদি বুঝি এটাই সার্থকতা। সবকিছু বুঝছি কিনা, আর ক্লাসে কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা, ভালো লাগতেছে কিনা এটা বলো। ফিজিক্স এনজয় করতেছো কিনা। আর আরেকটা হচ্ছে কম্পারেটিভলি এখন অনেকেই পড়াচ্ছে, তো আমি তোমাদেরকে বলবো তোমরা যতজন পড়াচ্ছে সবার কাছেই পড়তে থাকো। আমার কাছে পড়তে হবে কোনো কথা নেই, যেহেতু আমি ফ্রি ক্লাস চলতেছি, ফ্রি ক্লাস করতেই থাকো। যখন মনে হবে আমি তোমার জন্য বেস্ট, তখন আমি বলবো তুমি চলে আসো। আর যখন মনে হবে অন্য কেউ বেস্ট, অবশ্যই তার কাছে যাবে। এক একজনের কাছে এক একজনকে ভালো লাগে, বাট আমি আমার দিক থেকে বলবো আমি আমার স্টাইলে পড়াচ্ছি, স্টাইলটা পছন্দ হয় কিনা দেখো, সবকিছু ঠিক আছে কিনা। আর আমার কাছে থাকতে হলে ধৈর্য থাকতে হবে। মানে দেখবা অনেক কিছু পড়তে হবে, একটু লেন্দি ক্লাস হবে, একটু বেশি বেশি পড়তে হবে, একটু বেশি বেশি হোমওয়ার্ক থাকবে, এগুলো একটু সহ্য করতে হবে। মানে এগুলো সহ্য করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর তুমি অ্যানালাইসিস করলে দেখবা আমার ক্লাসগুলোতে আমি এমন কোনো কিছু নাই যেটা পড়াচ্ছি না। তুমি ইন্টারমিডিয়েট কভার করলে দেখবা এইচএসসির সব কিছু কভার হয়ে গেছে। মেডিকেল অ্যাডমিশন দিবা, কভার হয়ে গেছে। ভার্সিটি অ্যাডমিশন দিবা, কভার হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিবা, তাও কভার হয়ে গেছে। আজকে কথা বলতেছি, মিলে দেখো 2 বছর পরে। আর যদি বিশ্বাস না হয়, যারা আগে বেরিয়েছে তাদেরকে বলিও মিলে দেখতে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আর তোমাদের ফ্রেন্ডরা যারা ক্লাস করতে ইচ্ছুক তাদেরকে একটু জানাই দিও, যেহেতু আমরা এখন রেগুলার করতেছি, এখন হয়তো 6টা ক্লাস হয়েছে। এরপর যদি আমরা যখন এরকম 15-20টা নিয়ে নিব, তখন সে এতগুলো রিকভার করতে কষ্ট হয়ে যাবে। তো ওই জন্য, আর এখন তো রেগুলার সপ্তাহে 3টা করেই চলবে, ওই কারণে বলো তাদেরকে ইমিডিয়েটলি জয়েন করে ফেলতে পারো। তবে সিরিয়ালি ক্লাসগুলো করতে বলো। এবং এই বছর তো যারা চিটগাং এর বাইরে আসো তাদের জন্য আমার একটা অনলাইন ক্লাস থাকতেছেই, অলরেডি পুরো বছরই থাকবে, এভাবে অনলাইন ক্লাস চলতে থাকবে। যারা চিটগাং এর বাইরে তারা এই ক্লাসগুলো এনজয় করতে পারবা। আর যারা চিটগাং এর ভিতরে তাদের তো কোচিংয়েই দেখা হবে, সরাসরির মধ্যে একটা সুবিধা আছে, আর অনলাইনেও একটা সুবিধা আছে। অনলাইনে হচ্ছে তোমার টাইম নিয়ে পড়ানো যায়, সরাসরি হচ্ছে তোমার অনেক কিছু আমাদের ফ্রি মাইন্ডে বলা যায়, এটা সুবিধা। তো আজকে একটু লেন্দি করে ফেলছি, আর বেশি কথা বলবো না। যদি তোমাদের টাইম বেশি লস করে ফেলি, যদি মনে হয় এই টাইমটা একটু লস হয়েছে, তাহলে ক্ষমা প্রার্থী। আর যদি মনে হয় যে কাজের কাজ হয়েছে, তাহলে নিজে নিজে বাসায় বসে বসে একটা চকলেট খেয়ে কিছুক্ষণ হাসাহাসি করবা, এরপরে পড়াশোনাগুলো কভার করে ফেলবা। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।